আপনার প্রোফর্মা ইনভয়েস যেটা সেটা তো ইনকমপ্লিট ইনকোটার্মস না থাকলে চেয়ে নেবেন, ইম্পোর্টারের কাছ থেকে চেয়ে নেবেন যে ভাই ইনকোটার্মস লাগবে, ইনকোটার্মস ছাড়া আমি এলসি ইস্যু করতে পারবো না। ডেলিভারি আমরা আগেই বলছি গুরুত্ব কোন জায়গায়, ডেলিভারি টার্ম না থাকলে গুডসটা হারায়ও যেতে পারে। আপনি যেহেতু একটা গুডস ইনপুট করতেছেন, তো গুডসটা কিনলেই তো হবে না, এটা তো পৌঁছায়ও দিতে হবে কাউকে না কাউকে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজন ভার্চুয়াল ওয়ার্কশপ অন ইনকোটার্ম 2020। আজকের আমাদের কি স্পিকার এনামুল হুদা সিরিসেস। আমি এনামুলকে তার মূল্যবান সেশন শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। শুভ অপরাহ্ন, আমি এনামুল হুদা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেশন ইনকোটার্মস 2020 উপভোগ করার জন্য। শুরুতে আমি ছোট একটা উদাহরণ দিতে চাই। ধরেন আপনি হচ্ছে 1 ডজন ডিম কিনবেন, যে ক্রেতা, আপনাকে প্রথম কাজটা হচ্ছে একজন বিক্রেতা খুঁজে বের করা, তার সাথে দামের ব্যাপারে একটা ঐক্যমত্যে পৌঁছানো। ধরেন আপনি আপনার বাসার নিচে যে মুদি দোকান আছে সেখান থেকে ডিম কিনতে পারেন, সুপার শপে গিয়ে ডিম কিনতে পারেন, বা এখন হচ্ছে ই কমার্স বা এফ কমার্সের যুগ। আপনি চাইলে হচ্ছে অনলাইনে ডিম অর্ডার করতে পারেন। তো আপনি ডিম কিনলেন, আপনি পেমেন্টও দিলেন, তাহলে এখানে ইনকোটার্মসের জুরিডিকশনটা কোন জায়গায়, যে ইনকোটার্মসের কাজটা কোথায় শুরু হয়? ইনকোটার্মসের জুরিডিকশন হচ্ছে ডিমটা আপনার যে বিক্রেতা তার সব থেকে আপনার বাসায় আসা পর্যন্ত যে ইন্টারিম পিরিয়ডে যে ডেলিভারি পিরিয়ড, ওইটাই হচ্ছে ইনকোটার্মসের জুরিডিকশন। আমি প্রথম প্রশ্নটা আমরা করতে পারি, এই যে আপনি ডিম কিনলেন, ডিমটা আপনার বাসায় কে ডেলিভার করবে? ডিমটা আপনি নিজে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন, কিংবা আপনার বিক্রেতা আপনার বাসায় গিয়ে বাসায় দিয়ে আসতে পারে, অথবা এমন হইতে পারে যে আপনার দুজনে মিলে একটা থার্ড পার্টি বা একটা কুরিয়ার সার্ভিস ঠিক করতে পারেন, যারা হচ্ছে ডিমটা ডেলিভার করবে। সেকেন্ড কোশ্চেন আমরা যেটা করতে পারি হচ্ছে, এই যে ডেলিভারি করলো, ডেলিভারি কিন্তু একটা খরচ আছে, এই ডেলিভারি চার্জটা কে দিবে? এটা আপনি নিজেও দিতে পারেন, এজ এ ক্রেতা, বা বিক্রেতাও ডেলিভারি চার্জটা বিয়ার করতে পারে। 3 নাম্বার প্রশ্ন আমরা যেটা করব সেটা হচ্ছে খরচটাও দিলেন আপনি, ডেলিভারি অব্লিগেশন একজনের কাঁধে দিয়ে দিলেন, কিন্তু ধরেন আনার পথে যদি 2টা ডিম ভেঙে যায়, এই রিস্কটা কে বিয়ার করবে? 4 নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যদি এই 3টা জিনিস কেনার আগে যদি প্রিসাইজলি ফিক্স না করি, ক্রেতা বিক্রেতা মিলে যদি একটা ডিসিশনে না আসে, তাইলে আসলে কি ঝামেলা করতে পারে? একটা ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা সিচুয়েশনগুলো দেখতে পারি। প্রথম সিচুয়েশনটা হচ্ছে আপনি নিজে গিয়ে ডিমটা কিনে নিয়ে আসবেন, তাহলে ডেলিভারির দায়িত্ব আপনার, খরচটাও আপনি বিয়ার করবেন, রাস্তার মধ্যে ডিম যদি ভেঙে যায় সেই রিস্কও আপনার। আম, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরেন আপনি যদি একটা সুপার শপে গিয়ে শপিং করেন বা মুদি দোকানে গিয়ে শপিং করেন, আপনি কিন্তু নিজেই যাচ্ছেন, ডিমটা কিনে নিজেই বাসায় নিয়ে আসতেছেন, এবং ডেলিভারির যে খরচ, যে রিক্সা ভাড়া, সেটা আপনি দিচ্ছেন। পথের মধ্যে যদি 2টা ডিম ভেঙে যায়, আপনি কিন্তু দোকানদারকে গিয়ে বলতে পারবেন না যে ভাই তোমার কাছে ডিম নিয়েছিলাম, 2টা যাওয়ার পথে ভেঙে গেছে, কারণ রিস্কটাও তখন আপনার কাঁধে। সেকেন্ড সিচুয়েশন যেটা, সেটা হচ্ছে আমরা যদি অনলাইনে অর্ডার করি বা আমরা যদি ই কমার্স সাইটগুলো থেকে অর্ডার করি, ওখানে আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু হোম ডেলিভারি করে, তার মানে ডেলিভারির দায়িত্বটা হচ্ছে বিক্রেতা নিয়ে নিচ্ছে। বিক্রেতা আপনার বাসার দরজা পর্যন্ত ডিমটা পৌঁছায় দিবে, এবং রিস্কটাও সে বেয়ার করবে। যদি এর পথের মধ্যে 2টা ডিম ভেঙে যায়, সে কিন্তু ডিমগুলো রিপ্লেস করে দিবে। এখন এইখানে 2টা সিচুয়েশন হইতে পারে, যারা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ই কমার্স সাইট গুলাতে হচ্ছে অর্ডার করেন বা শপিং করেন, তারা দেখবেন যে অনেক সময় ডেলিভারি চার্জ থাকে, যে বলা হয়ে থাকে ঢাকার মধ্যে যদি আপনি শপিং ডেলিভারি অ্যাড্রেস হয় তাহলে 60 টাকা, আর ঢাকার বাইরে হলে 120 টাকা, এরকম কিছু টার্ম থাকে। তার মানে হচ্ছে আপনার ডিমের দামের বাইরেও আপনাকে 60 বা 120 টাকা, ডিপেন্ডিং অন ইউর লোকেশন, দিতে হচ্ছে। তার মানে অব্লিগেশনটা কার? অব্লিগেশনটা হচ্ছে বিক্রেতার। ডিমটা হচ্ছে বাসায়, আপনার বাসায় পৌঁছায়ও দিয়ে দিচ্ছে বিক্রেতা, রিস্কও বিয়ার করতে বিক্রেতা, কিন্তু খরচটা, এই যে ক্রেতা আপনি খরচটা নিচ্ছেন, তাহলে এই যে রিস্ক, অব্লিগেশন এবং কস্ট, এগুলো কিন্তু ক্রেতা এবং বিক্রেতা আপনারা ভাগ করে নিচ্ছেন। আবার এমনও হইতে পারে যে আহ, অনেক সময় দেখবেন লেখা থাকে ডেলিভারি চার্জ ফ্রি, তার মানে হচ্ছে বিক্রেতা সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, সে আপনার বাসায় ডেলিভার করে দিবে, সে কোনো খরচও নিবে না এর জন্য, খরচটাও সে বিয়ার করবে, এন্ড প্লাস হচ্ছে যদি 2টা ডিম ভেঙে যায় বা রিস্কটাও সে বিয়ার করবে। এই 3টা সিচুয়েশনের বাইরেও ফোর্থ একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, যেহেতু এটা একটা ম্যাট্রিক্স। ফোর্থ একটা সিচুয়েশন যেটা হইতে পারে সেটা হচ্ছে, সেটা খুব একটা কমন না আবার আনকমনও না, একটা উদাহরণ দিয়ে বলি। যে ধরেন আপনি একটা মুদি দোকান, আপনার খুব পরিচিত মুদি দোকান, সেখানে শপিং করতে গেলেন, এন্ড আপনাকে খুব খাতির করে চা টা খাওয়াইলো, ডিম দিল, এবং একটা রিক্সা ডেকে রিক্সা ভাড়াটা রিক্সাওয়ালার হাতে দিয়ে দিল। তার মানে হচ্ছে ডিমটা
ডেলিভার করার অব্লিগেশন হচ্ছে আপনার, রিস্কও আপনি বিয়ার করতেছেন, কিন্তু বায়ার হচ্ছে কস্টটা দিয়ে দিচ্ছে, যে রিক্সা ভাড়াটা নেওয়ার পথে রিক্সা ভাড়াটা বায়ার দিয়ে দিচ্ছে। তো এরকম 4টা সিচুয়েশনে আমার অ্যারাইজ করতে পারে যে ক্রেতা এবং বিক্রেতা মূলে রিস্ক, অব্লিগেশন এবং কস্ট শেয়ার করতেছে। এটা ইন্টারন্যাশনাল ট্রেডে এটা কি ফর্মে হয় আমরা একটু দেখি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে এক্সপোর্টার আমার এক সাইডে, ইম্পোর্টার হচ্ছে অন্য সাইডে। এখন যদি আমি এক্সপোর্ট করতে, আমি যদি ধরেন উদাহরণ হিসেবে চায়না থেকে একটা গুডস আমি ইম্পোর্ট করতে চাচ্ছি, তাহলে আমার আসলে কি কি ইন্টারমিডিয়েট ট্রানজিশন পিরিয়ড আমার কি কি কাজ আছে, কি কি কস্ট আছে, কি কি অব্লিগেশন আছে, কি কি রিস্ক হইতে পারে। এখানে আমার 4টা পয়েন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্ট হচ্ছে এক্সপোর্টারের ফ্যাক্টরি। এক্সপোর্ট, আমি যেহেতু ইন্টারন্যাশনাল শিপিং হচ্ছে, এক্সপোর্টারের ফ্যাক্টরি হচ্ছে ডিফারেন্ট একটা কান্ট্রিতে লোকেটেড হবে। আরেকটা হচ্ছে এক্সপোর্টারের দেশের পোর্ট। আমি হয়তো তিনটা তিনটা মোডে হচ্ছে আমরা গুডস আনতে পারি বিদেশ থেকে। এটা একটু আগে বলে নেই। প্রথম মোডটা হচ্ছে আমি বাই ট্রাক, বাই ল্যান্ড, ট্রাকে বা ট্রেনে যদি গুডস আনি তখন ওটা বাই ল্যান্ড হয়। আমরা প্রায়ই হচ্ছে ইন্ডিয়া থেকে এই মোডে গুডস আনি। আমাদের অনেকগুলো স্থল বন্দর আছে, যেমন হচ্ছে বেনাপুল। আমি যদি ইন্ডিয়া থেকে বেনাপুল দিয়ে শিপিং করি, তাহলে হচ্ছে ট্রাকে বা অনেক সময় ট্রেনে গুডসটা ইন্ডিয়া থেকে চলে আসে। এটা হচ্ছে আমার প্রথম মোড অফ ট্রান্সপোর্ট, যেটা হচ্ছে বাই ল্যান্ড। সেকেন্ড মোডটা হচ্ছে আমরা বাই এয়ার আনতে পারি। হ্যাঁ, বাই এয়ার হচ্ছে বিমানে। তাহলে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট শিপিং হচ্ছে, যে আমি যদি চায়না থেকে আনি, আমি যদি আমেরিকা থেকে আনি, আমি যদি রাশিয়া থেকে আনি, ধরেন জেএফ কেনেডি এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে একটা গুডস আসলো, তাহলে সেটাকে আমরা বাই এয়ার বলতে পারি। তাহলে থার্ড একটা মোডের ট্রান্সপোর্ট হইতে পারে, যেটা হচ্ছে খুবই কমন, সেটা হচ্ছে বাই সি বা ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট। এটা হচ্ছে সি পোর্ট টু সি পোর্ট, যে চায়নার কোনো একটা সি পোর্ট থেকে চিটাগং পোর্টে ধরেন যদি আমি গুডস আনি, তাহলে সি পোর্ট টু সি পোর্ট শিপিং হতে পারে। এই 3টা মোড অফ ট্রান্সপোর্টে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেড গুলা করতে পারি। তো সেকেন্ড, আমি প্রথম বলছিলাম এক্সপোর্টারের ফ্যাক্টরি যেখানে সেই গুডসটা বানায়, বা ওয়্যার হাউস যেখানে সেই গুডসটা বানায় রাখতেছে, সেইটা একটা লোকেশন। আমি যদি ওখান থেকে গোষ্ঠটা ইম্পোর্ট করতে চাই, প্রথমে আমাকে যে লোকেশনটাতে যাইতে হবে সেটা হচ্ছে কোনো একটা পোর্টে আমাকে গোষ্ঠটা নিয়ে যেতে হবে। তো পোর্টে যদি আমি নিয়ে যাই, সেখানে হচ্ছে আমার একটা ট্রান্সপোর্ট খরচ আছে, ওই ট্রান্সপোর্টের লোডিং খরচ এবং আনলোডিং খরচ আছে। পোর্টে আমার কিছু খরচ আছে, সেটা হচ্ছে পোর্ট চার্জ থাকতে পারে, আবার আমার কাস্টমসে কিছু খরচ আছে। আমার জিনিসটা এক্সপোর্টের জন্য ক্লিয়ার করতে হবে, যে আমার রাষ্ট্রকে রাজি করাইতে হবে যে তাদের এই জিনিসটা আমি বিদেশে এক্সপোর্ট করতে চাই। তো আমার এক্সপোর্ট লাইসেন্স লাগবে, এক্সপোর্ট পোর্টে চার্জ লাগবে, ফরওয়ার্ডার্স ফি আছে, কাস্টমসের কিছু ডিউটি অ্যান্ড ট্যাক্সেস আছে। পোর্টে আমি যদি এক্সপোর্ট ক্লিয়ার করতে পারি, পোর্ট থেকে আমি একটা জাহাজ ভাড়া করব, যেটা হচ্ছে মাদার ভেসেল, বা আমি যদি এয়ারপোর্ট হয় তাহলে একটা বিমান ভাড়া করব, বা বিমানে একটা কার্গোটা রাখার জন্য একটা জায়গা ভাড়া করব। বা আমার যদি ল্যান্ড পোর্ট হয়, আমি ট্রেনে বা ট্রাকে করে ওই পোর্ট থেকে আমি চিটাগং পোর্টে পর্যন্ত, বা ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত, বা বেনাপোল পোর্ট পর্যন্ত আরেকটা মাদার ভেসেলে করে গুডসটা নিয়ে আসবো। ওই মাদার ভেসেলের একটা ফ্রেট আছে। ইন দ্য মিন টাইম যে জার্নি, তার একটা ইন্স্যুরেন্স কাভারেজ আছে। তো চিটাগং পোর্টে যদি আমি গুডসটা নিয়ে আসি, বা আমি যদি বাংলাদেশ থেকে আমেরিকা জেএফ কেনেডি এয়ারপোর্টে গুডসটা পাঠাই, ওই পোর্টেও কিন্তু আমার কিছু ফর্মালিটিস আছে। যেমন হচ্ছে পোর্ট চার্জ আছে, আমার ফরওয়ার্ডার্স ফি আছে, ওইখানেও কাস্টমস আছে, কাস্টমস ডিউটিজ এন্ড ট্যাক্সেস আছে। ওখানে গুডসটা ইম্পোর্ট ক্লিয়ার করতে হবে। আমি যদি এক্সপোর্ট করি, তাহলে আমেরিকার জন্য সেটা হচ্ছে ইম্পোর্ট ক্লিয়ারেন্স করতে হবে। বা আমি যদি চায়না থেকে ইম্পোর্ট করি, তাহলে হচ্ছে চিটাগং পোর্টে বা ঢাকা এয়ারপোর্টে আমাকে গুডসটা কিন্তু ইম্পোর্টের জন্য ক্লিয়ার করতে হবে। আমার ইম্পোর্ট লাইসেন্স লাগবে, অনেক ফর্মালিটিস আছে, কাগজপত্র সাবমিট করতে হবে, করে গুডসটাকে ইম্পোর্ট ক্লিয়ার করতে হবে। ইম্পোর্ট যদি ক্লিয়ার হয়ে যায়, তখন হচ্ছে আমার মূল ভেসেল থেকে গুডসটা নামায়া একটা ফিডার ভেসেল বা ছোট ট্রান্সপোর্ট বা ট্রাকে জিনিসটা উঠায় আমার যে ফাইনাল ডেস্টিনেশন ইম্পোর্টারের ওয়্যার হাউস বা ওখানে নিয়ে আসতে হবে। তো আমি লোকাল ট্রানজেকশনের উদাহরণ দিলাম, ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের উদাহরণ দিলাম। ইন্টারন্যাশনাল ট্রানজেকশনেও কিন্তু এই সমস্যাগুলো অ্যারাইজ করে, যে এই যে এতগুলা অব্লিগেশন, এতগুলা কাজ, এগুলো আসলে কে করবে? এগুলা কি এক্সপোর্টার করে দিবে, নাকি এগুলা ইম্পোর্টার করবে? এইসব কাজের খরচ আছে, এই খরচগুলা কে বিয়ার করবে? এই যে কাস্টমসের ডিউটি আছে, ভেসেল যতগুলা ভেসেল আমি ইন দা মিন টাইম ইউজ করতেছি, প্রত্যেকটা ফ্রেট আছে, ইন্স্যুরেন্স কে কিনবে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম গুলা কে দিবে? এটা একটা প্রশ্ন আমার থেকে যায়, যে অব্লিগেশন গুলা কে করবে, কস্টটা কে দিবে, এবং এই ট্রানজিটের সময় যদি গুডসের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে রিস্কটা কে বিয়ার করবে?
তাহলে আমি যে প্রশ্নগুলো করতেছিলাম সেম প্রশ্নগুলো আমি কিন্তু ইন্টারন্যাশনাল শিপিং এও করতে পারি, এবং আমি বিভিন্ন ধরনের কম্বিনেশনস দেখতে পাই রেগুলার ইয়েতে। ধরেন এক্সপোর্টার পুরাটাই দিয়ে দিল, বা ইম্পোর্টার পুরাটাই দায়িত্ব নিয়ে নিল, পুরা খরচটা দিয়ে দিল, পুরা রিস্কটা নিল, বা মাঝামাঝি একটা সলিউশনে তারা আসতে পারে যে এক্সপোর্টার বললো যে আমার কান্ট্রিতে আমি করলাম, তোমার কান্ট্রিতে তুমি করো। এরকম বিভিন্ন কম্বিনেশনের একটা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। সাদা বাংলায় হচ্ছে এই কম্বিনেশন গুলাই হচ্ছে আমার ইনকোটার্মস। ইনকোটার্মস এর ফর্মাল ডেফিনেশন হচ্ছে, ইনকোটার্মস হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। ইন ইন হচ্ছে ইন্টারন্যাশনাল, সিও তে কমার্শিয়াল, আর হচ্ছে টার্মস। তাহলে ইনকোটার্মস এর পুরো মিনিংটা দাঁড়াইলো হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস আর এ সিরিজ অফ প্রিডিফাইন্ড কমার্শিয়াল আইটেম, কমার্শিয়াল টার্মস পাবলিশড বাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, আইসিসি। এই টার্মস গুলো পাবলিশ করে রিলেটিং টু ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল। ইন্টারন্যাশনাল যেসব কমার্শিয়াল ল আছে তার সাথে রিলেট করে আইসিসি এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস গুলো পাবলিশ করে। আমাদের এরকম 11টা টার্ম, লেটেস্ট ভার্সন হচ্ছে 2020। এই 2020-তে আইসিসি হচ্ছে 11টা টার্ম পাবলিশ করছে। এ সিরিজ অফ 3 লেটার ট্রেড টার্মস। আমরা সামনে গেলেই দেখতে পাবো যে প্রত্যেকটা ইনকো টার্মসে 3টা অক্ষর থাকে। 3টা অক্ষর দিয়েই আমি আসলে কার অব্লিগেশন কি, কার রিস্ক কি, এই জিনিসগুলো বুঝতে পারি। আর ইনকোটার্মস 2020 কেন? 2020 হচ্ছে লেটেস্ট ভার্সনটা 2020 সালে আসছে। এর আগে আমরা 2010 ইউজ করতাম। আইসিসি মোটামুটি 10 বছর পর পর হচ্ছে এগুলা রিভাইজ করতেছে। এখন 1936 সালে প্রথম শুরু হওয়ার পর থেকে 2020 আমরা লেটেস্ট ভার্সন পাচ্ছি। আমরা যদি লেটেস্ট ভার্সন ইউজ করি সেটা হবে 2020, এই জন্য এটাকে ইনকোটার্মস 2020 বলা হচ্ছে। পাবলিশড বাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটা হচ্ছে আইসিসি পাবলিশ করে। টি লেটার ট্রেড টার্মস, এটা আমরা 3টা অক্ষরের ট্রেড টার্মস সামনে গেলে দেখতে পাবো। লেটেস্ট ভার্সন হচ্ছে আমাদের 2020। আমরা আগেই বলছিলাম এই ইনকোটার্মস এর কাজ কি, আমরা কিন্তু এগুলো দেখে নিছি। ইনকোটার্মস এর আবারও বলতেছি, ক্রেতা ও বিক্রেতার মধ্যে কার অব্লিগেশন কি, কার রিস্ক কি, কার কস্ট কি, এই তিনটাই হচ্ছে ইনকোটার্মের কাজ। অব্লিগেশন হচ্ছে হু ডাজ হোয়াট, মানে হচ্ছে পুরা প্রসেসটার মধ্যে কে কোন কাজটা করবে। ক্যারিজ বা মূল ক্যারিজটা যে আছে সেটা কে হায়ার করবে, কে ক্যারিজের সাথে কন্ট্যাক্ট করবে, কে কে ইন্স্যুরেন্স ওলাদের সাথে কন্ট্যাক্ট করবে, শিপিং ডকুমেন্ট গুলা কে রেডি করবে, এক্সপোর্ট ইম্পোর্ট ফর্মালিটিস গুলা কে করবে। এক্সপোর্ট ফর্মালিটিস বলতে হচ্ছে গুডস গুলাকে এক্সপোর্টের জন্য ক্লিয়ার করতে হবে, কাস্টমসে যেতে হবে, কাগজপত্র সাবমিট করতে হবে। ইম্পোর্ট ফর্মালিটিস হচ্ছে যে দেশে ইম্পোর্ট হচ্ছে ওই কাস্টমসেও কিছু কাজকর্ম আছে, যে গুডসটাকে ইম্পোর্টের জন্য ক্লিয়ার করতে হবে, কাগজপত্র সাবমিট করতে হবে। এই অব্লিগেশন, এই কাজগুলো কে করবে। সেকেন্ড কাজ যেটা ইনকোটার্মস করে হচ্ছে রিস্ক কে কতখানি বিয়ার করবে। পুরা লেগ অফ জার্নির মধ্যে এক্সপোর্টার কত দূর পর্যন্ত রিস্ক বিয়ার করবে, ইম্পোর্টার কত দূর পর্যন্ত রিস্ক বিয়ার করবে। সাধারণত হচ্ছে যেখানে গিয়ে ডেলিভারি হয় সেখানেই আমার রিস্কটা ট্রান্সফার হয়ে যায়। তো কোন পয়েন্টে, ঠিক কোন পয়েন্টে, পুরা জার্নিটার মধ্যে ঠিক কোন পয়েন্টে গিয়ে গুডসটা হচ্ছে এক্সপোর্টারের কাছ থেকে ইম্পোর্টারের কাছে ডেলিভার হয়ে যাচ্ছে, রিস্কটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটা ডিফাইন করে দেওয়া ইনকোটার্মসের একটা কাজ। থার্ড কাজটা হচ্ছে কস্ট, হুইচ পার্টি ইজ রেসপন্সিবল ফর হুইচ কস্ট। এই যে এতগুলা কস্টের আমরা একটু আগেই দেখলাম যে অনেক ধরনের কস্ট আছে, কাস্টমস ডিউটি আছে, বিভিন্ন যে ক্যারিয়ার আমরা ইউজ করতেছি প্রত্যেকটা ক্যারিয়ারের ভাড়া আছে, এই যে এতগুলা, এই যে অব্লিগেশন যাদেরকে দিচ্ছি, আমি যদি কোনো একটা মানুষকে ওখানে কাজ করতে দিই তার তার নিশ্চয় একটা খরচ আছে। নানা ধরনের খরচের মধ্যে কোন খরচটা কে দিচ্ছে সেটা ডিসাইড করে দেওয়া ইনকোটার্মসের একটা কাজ। আমাদের টোটাল 11টা ইনকোটার্মস আছে। টোটাল 11টা ইনকোটার্মস আমি একটু বলি। প্রথমে বলে দিই আইসিসি এই ইনকোটার্মস গুলো পাবলিশ করে। আইসিসি যেহেতু ইনকোটার্মস গুলো পাবলিশ করে, তারা হচ্ছে লেটেস্ট 2020-তে 11টা ইনকোটার্মস পাবলিশ করছে। এই 11টা ইনকোটার্মস, শুধু 11টা ইনকোটার্মস কেন, তার বেশিও না কেন বা কমও না কেন, এটা আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন পৃথিবীতে হচ্ছে 600 থেকে 700 কোটি মানুষ আছে। 700 কোটি মানুষের গায়ের মাপ কিন্তু 700 কোটি রকম। এখন আপনি যদি বাজারে একটা কাপড় কিনতে যান, দেখবেন যে সাইজ আছে মাত্র 5টা, যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো 600 কোটি মানুষের 80% মানুষের এই দেখা যাবে যে খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই 5টা সাইজের কোনোটা না কোনোটা হয়ে যায়, গায়ে লেগে যায় আর কি। যাদের লাগে না সেরকম আছে ধরেন 15%, তারা হচ্ছে কিনে একটু টেইলারের কাছ থেকে ছোট বড় করে নিলেই হয়ে যায়। আর 5% মানুষ ধরেন টেইলারে গিয়ে কাস্টম মেড জামা বানায়। আমাদের ইনকোটার্মস হচ্ছে এরকম। আইসিসির ড্রাফটিং যে কমিটি, তারা দেখলো যে আমার 11টা ইনকোটার্মস হইলেই মোটামুটি 80-90% যে আমার রিকোয়ারমেন্ট, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল এনগেজ থাকে তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আর যাদের হচ্ছে না তারা কিন্তু এই চাইলে ইনকোটার্মস গুলো একটু মডিফাই করে নিতে পারে। মডিফাই করে
ইউজ করতে পারে। আর যাদের একদমই হবে না তখন তারা হয়তো নিজেদের মতো কন্ট্রাক্ট করে নিবে, যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার যা লাগে, যা যা হচ্ছে স্পেসিফিকেশন এগুলা দিয়ে নিজের একটা কন্ট্যাক্ট করে নেবে। কিন্তু এই ইনকোটার্মস ইউজ করার সুবিধা হচ্ছে এই 3 অক্ষরে একটা ইনকোটার্মস ইউজ করলে পৃথিবীর যে দেশেই থাকেন না কেন, আপনি যদি ইনকোটার্মসে শিক্ষিত হন আপনি কিন্তু বুঝে যাবেন কার কাজ কি। আপনি চিটং থেকে যদি চিটং এ বসে চায়না থেকে যদি একটা গুডস ইম্পোর্ট করতে চান, আপনি যদি একটা এই 11টা ইনকোটার্মসে যে কোনো একটা ইউজ করেন, তাইলে চায়নায় যে এক্সপোর্টার সেও ইনকোটার্মসটা দেখার সাথে সাথে জেনে যাবে যে তার দায়িত্ব কি, তার রেসপন্সিবিলিটি কি, তাকে কি কি খরচ বিয়ার করতে হবে ডেলিভারির ক্ষেত্রে, তার রিস্ক পয়েন্ট কতখানি পর্যন্ত। আবার চিটং এর যে ইম্পোর্টার সেও কিন্তু জেনে যাবে যে তার দায়িত্ব কি, তার খরচ কি। তাদের শুধুমাত্র হচ্ছে এখান থেকে একটা ইনকোটার্ম ইউজ করবে, তাদের দুজনের মধ্যে কোনো আলাপ আলোচনাও করা লাগবে না, জাস্ট ইনকোটার্মসটা ইউজ করলেই সে হচ্ছে ক্লিয়ারিফাই হয়ে যাবে যে তাদের মধ্যে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না, যে প্রিসাইসলি জানবে কার রেসপন্সিবিলিটি কতদূর পর্যন্ত, কার দায়িত্ব বা কর্তব্য কতখানি পর্যন্ত। তো ইনকোটার্মসকে আমরা গ্রোসলি 4টা ভাগে ভাগ করতে পারি: ই টার্মস, এফ টার্মস, সি টার্মস এবং ডি টার্মস। হ্যাঁ, ই টার্মস ইনকোটার্মস 3 অক্ষরের একটা ওয়ার্ড ওয়ার্ড বলা যায় এটাকে। এই ওয়ার্ডটা যে অক্ষর দিয়ে শুরু হচ্ছে ওই নামেই হচ্ছে গ্রুপিংটা করা হয়েছে। ই দিয়ে যেগুলো শুরু হয়েছে সেটা হচ্ছে ই টার্ম, এফ দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে এফ টার্ম, সি দিয়ে যেগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে সি টার্ম, ডি দিয়ে যেগুলো শুরু হচ্ছে এগুলো ডি টার্ম। এই 4টা ভাগকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। আমরা 3টা মোড অফ ট্রান্সপোর্টের কথা বলছিলাম, ওই 3টা মোড ইউজ করতে 7টা ইনকোটার্মস আছে আমার এমন, যে 3টা মোডে 3টা এবং প্লাস মাল্টিমোডাল যদি আমার ডেলিভারি হয় তাহলে হচ্ছে আমি এই 7টা ইউজ করতে পারবো। আর 4টা টার্মস আছে আমি শুধুমাত্র সি সি অথবা ইনল্যান্ড ওয়াটারওয়ে অর্থাৎ শুধুমাত্র পানিতে ইউজ করতে পারবো, এরকম ইনকোটার্মস হচ্ছে 4টা। তার মানে আমার 7টা ইনকোটার্মস হচ্ছে আমি 3টা মোডে যে কোনো মোডে ইউজ করতে পারবো প্লাস মাল্টিমোডাল, আর 4টা ইনকোটার্মস হচ্ছে আমি শুধুমাত্র পানিতে ইউজ করতে পারবো। আমি একটু নামগুলো বলে দিই। ই টার্মে হচ্ছে আমার এনি মোড অফ or modes of transport হচ্ছে ই টার্মে আছে EXW or XWorks, এফ টার্মে আছে FCA or free carrier, সি টার্মস আছে আমার CPT or carriage paid to, CIP cost and insurance paid to, ডি টার্মস আছে DAP delivered at place, DPU delivered at place unloaded, আর DDP delivered duty paid। আর আমার 4টা ইনকোটার্মস আছে শুধুমাত্র সিতে ইউজ করব। এখানে এফ টার্মস আছে 2টা, FAS মানে হচ্ছে ফ্রি অ্যালংসাইড শিপ, আর FOB ফ্রি অন বোর্ড। সি টার্মে হচ্ছে CFR কস্ট অ্যান্ড ফ্রেট, অ্যান্ড CIF কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এই প্রত্যেকটা ইনকোটার্মস আমি একটু ডিটেলস আলোচনা করব। তবে কিছু ইনকোটার্মস আছে আমাদের দেশে ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, আর কিছু ইনকোটার্মস একবারই ইউজ হয় না, কিছু ইনকোটার্মস ইউজ করা সম্ভব না লোকাল ল এর কারণে। যেসব ইনকোটার্মস ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সেগুলো আমি একটু সময় নিয়ে আলোচনা করব, আর যেসব ইনকোটার্মস হচ্ছে ইউজ হয় না সেগুলো আমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, কেন ইউজ করা যাচ্ছে না সেটা একটু বলবো। আর ইনকোটার্মস একটা ব্যাপার হচ্ছে, প্রথম ইনকোটার্মসটা যদি আপনি ভালো মতো বুঝে যান তাহলে পরে ইনকোটার্মসটা হচ্ছে সহজে বুঝতে পারবেন। ফলে আমি প্রথম দিকে একটু সময় নিয়ে আলোচনা করব, পরে ইনকোটার্মস গুলোতে আগে ইনকোটার্মসটার সাথে কি যোগ হচ্ছে বা কি বাদ যাচ্ছে এইভাবে আলোচনা করব। তাইলে আমরা আমাদের প্রথম ইনকোটার্মসটাতে যাই। আমাদের প্রথম ইনকোটার্মসটা হচ্ছে EXW or XWork। ইউএক্সডাব্লিউ কে আমি বলি হচ্ছে আমরা যে সুপার শপে শপিং করি ওই রকম। দোকানদারের দায়িত্ব হচ্ছে তার র্যাকে জিনিসগুলো শুধু সাজিয়ে রাখা। অ্যাজ এ বায়ার, বায়ারের কাজ হচ্ছে ওই দোকানে গিয়ে জিনিসগুলো নিয়ে তার ব্যাগে ভরে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা দিয়ে রিক্সা ভাড়া করে বাসায় নিয়ে আসা। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এরকম। এক্সওয়ার্কের ক্ষেত্রে এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে তার যে প্লেস অফ ডেলিভারি, তার সে যে প্লেস অফ ডেলিভারি কথা বলবে সেটা তার গোডাউন হইতে পারে, ডিফারেন্ট একটা প্লেসও হইতে পারে, সেইখানে নিয়ে জিনিসটাকে রাখা। আর ইম্পোর্টারের দায়িত্ব হচ্ছে সেই জিনিসটাকে ইম্পোর্টার হচ্ছে ইম্পোর্টারের দেশে বসে, ধরেন আমি যদি চিটগংয়ে বসে চায়না থেকে ইম্পোর্ট করতে চাই, তাইলে আমাকে চিটং এ বসেই চায়নাতে আমি যদি এক্সওয়ার্কস এ ইম্পোর্ট করতে চাই আমাকে চিটং এ বসে চায়নাতে একটা গাড়ি ঠিক করতে হবে। ওই গাড়িটা হচ্ছে এক্সপোর্টারের গোডাউনের সামনে গিয়ে দাঁড়াবে। দাঁড়ালে হচ্ছে আমার লোক দিয়েই আমি
এক্সপোর্টারের গোডাউন থেকে জিনিসগুলো উঠায়া চায়নার কোনো একটা পোর্টে নিয়ে এক্সপোর্টের জন্য ক্লিয়ার করা হয়। আমার কিন্তু অ্যাজ এ ইম্পোর্টার আমার কিন্তু এক্সপোর্ট লাইসেন্সও চায়নায় বসে থাকতে হবে, ক্লিয়ার করে একটা জাহাজ ভাড়া করে জাহাজে গুডসগুলো উঠায়া দিয়ে ইন্স্যুরেন্স কিনে চিটং পোর্টে এনে চিটং পোর্টে ক্লিয়ার করে চিটং পোর্ট থেকে নামায় আমার ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। তার মানে এক্স ওয়ার্কসে হচ্ছে এক্সপোর্টারের কোনো দায়িত্বই নেই, তার দায়িত্ব হচ্ছে জিনিসগুলো বানায়া এক্সপোর্টের জন্য ঠিক মতো প্যাকিং করে তার গোডাউনে রেখে দেওয়া পর্যন্ত তার লাইবিলিটি এবং কাজ শেষ। ইম্পোর্টারকে বাকি সবগুলা কাজ করতে হবে। আমি যদি একটা ছবি দিয়ে দেখি তাহলে দেখতে পাবো হচ্ছে আমাদের আগের ছবিটাই থাকতেছে, নিচে হচ্ছে আমি কমলা কালারের যে হচ্ছে বার সেটা হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি, আর মিন কালারের যে বার সেটা হচ্ছে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি। আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি চেকিং, মেজারিং, প্যাকেজিং অ্যান্ড লেভেলিং এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তার মানে গুডস গুলো সে চেক করবে, ঠিক মতো পরিমাপ করবে, এক্সপোর্ট কোয়ালিটির প্যাকেজিং করবে। যেহেতু জিনিসটা অনেক লম্বা একটা রাস্তায় যাবে, তাকে প্যাকেজিংটা ঠিক মতো করতে হবে, এক্সপোর্ট কোয়ালিটির প্যাকেজিং করবে এবং লেভেলিং করে দিবে। এখানে এক্সপোর্টারের সব কাজ শেষ। ইম্পোর্টারকে কিন্তু বাকি সবগুলা কাজ করতে হবে। তাকে হচ্ছে এক্সপোর্টারের ফ্যাক্টরিতে গিয়ে লোডিং করতে হবে, ওই ছোট ভেসেলটার ফ্রেট দিতে হবে, পোর্টে নিয়ে আসতে হবে, পোর্টে এক্সপোর্ট ক্লিয়ার করতে হবে, ফরওয়ার্ডার ফি, কাস্টম ডিউটি, ট্যাক্সের সবকিছু দিয়ে একটা বড় ট্রান্সপোর্ট হায়ার করে ওই ট্রান্সপোর্টে গুডসগুলো উঠায়া ওই ট্রান্সপোর্টের ভাড়া দিয়ে তার নেটিভ কান্ট্রি যে পোর্ট ওখানে এনে ইম্পোর্ট ক্লিয়ার করে কাস্টমস ডিউটি দিয়ে ওখান থেকে আনলোড করে আবার একটা ট্রান্সপোর্টে ওঠায়া তার যে ফ্যাক্টরি বা তার যে বাসা ওখানে ওই জিনিসটা নিয়ে আসতে হবে। তার মানে এক্স ওয়ার্কসে হচ্ছে এক্সপোর্টারের হচ্ছে মিনিমাম লাইবিলিটি আর ইম্পোর্টারের হচ্ছে ম্যাক্সিমাম লাইবিলিটি। আমরা দেখতে পাচ্ছি এটা এখানে আছে, মিনিমাম রেসপন্সিবিলিটি ফর এক্সপোর্টার আর সেলার, ম্যাক্সিমাম রেসপন্সিবিলিটি ফর ইম্পোর্টার আর বায়ার ক্যান বি ইউজ অ্যাক্রস অল মোড অফ ট্রান্সপোর্ট। আমরা যে বলছিলাম আমাদের 7টা ইনকোটার্মস আছে, যেটা হচ্ছে 3টা মোডের, 3টাতে আমরা ইউজ করতে পারবো। এক্স ওয়ার্কস হচ্ছে আমাদের সেই ইনকোটার্মস গুলোর একটা। আমরা সেকেন্ড ইনকোটার্মস হচ্ছে এফসিএ বা ফ্রি ক্যারিয়ার। এই আমরা যদি ইএক্সডাব্লিউ বুঝে থাকি তাহলে এফসিএ বুঝতে আমাদের একটু সুবিধা হবে। অ্যাজ এ ইম্পোর্টার আমি যদি আনকমফোর্টেবল ফিল করি যে আমাকে এক্সপোর্টারের কান্ট্রিতে গিয়ে এক্সপোর্ট লাইসেন্স নিতে হচ্ছে, ওটা অনেক সময় আমার পক্ষে সম্ভব নাও হইতে পারে, অনেক ব্যুরোক্রেটিক ইস্যু থাকতে পারে যে কারণে আমি বাংলাদেশে বসে চায়নাতে এক্সপোর্ট লাইসেন্স পাবো না, সেক্ষেত্রে আমি এফসিএ বা ফ্রি ক্যারিয়ার ইউজ করব। ফ্রি ক্যারিয়ারে এক্স ওয়ার্কস এর মতোই কিন্তু এক্সপোর্টারকে কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটি দিচ্ছে, ইম্পোর্টারের কাছ থেকে কিছু রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে। এক্সপোর্টারের প্রধান যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে গুডসগুলো এক্সপোর্ট ক্লিয়ার করে দেওয়া। তার মানে এক্স ওয়ার্কসে যেমন সে হচ্ছে ফ্যাক্টরিতে রেখে দিত, এখন তার পক্ষে সেটা সম্ভব না, তার সাথে তাকে পোর্টে গিয়ে তার এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে, ওই লাইসেন্স দেখায় প্রয়োজনীয় ফর্মালিটিস সম্পূর্ণ করে গুডসগুলোকে এক্সপোর্ট করার জন্য ক্লিয়ার করে দিতে হবে। সেকেন্ড যে তার দায়িত্ব সেটা হচ্ছে দুইটা ওয়েতে হইতে পারে। ইম্পোর্টার হচ্ছে যদি বলে আমি তোমার ফ্যাক্টরি থেকে গিয়ে নিয়ে আসতে পারবো, যদি নেম প্লেসটা এক্সপোর্টারের ফ্যাক্টরি হয়, তাহলে ইম্পোর্টার যদি একটা গাড়ি তার ফ্যাক্টরির সামনে গিয়ে রাখে তাহলে এক্সপোর্টার দায়িত্ব হচ্ছে ওই গাড়িতে গুডস গুলো লুট করে দেওয়া। ইএক্সডাব্লিউ তে যেমন আমাদের গুডস গুলো লোডিং করার কোনো দায়িত্ব হচ্ছে এক্সপোর্টার ছিল না, এফসিএ তে এডিশনাল দায়িত্বটা হচ্ছে এক্সপোর্টারের। ইম্পোর্টারের অ্যারাইভিং ভেহিক্যালে গুডস গুলো লোড করে দিতে হবে। আর সেকেন্ডটা হচ্ছে যদি ইম্পোর্টার চায় যে ফ্যাক্টরি থেকে না আমাকে আমার চায়না একটা ফ্যাক্টরি আছে ওইটুক পর্যন্ত পৌঁছাই দিতে হবে বা পোর্ট পর্যন্ত পৌঁছাই দিতে হবে, নেম প্লেস অফ ডেলিভারি যদি অন্য একটা প্লেস হয় বা পোর্ট হয়, কোনো একটা পোর্ট হয়, তাহলে এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে নিজে একটা গাড়ি ভাড়া করে ওই প্লেস পর্যন্ত গুডস গুলো পৌঁছায় দেওয়া মানে হচ্ছে গাড়িটা ওখানে গিয়ে দাঁড়াবে, গুডস গুলো লোড আনলোড করবে না, আনলোড করার দায়িত্ব হচ্ছে ইম্পোর্টারের নিজের। আমরা যদি ছবিটাতে দেখি এখানে এক্সপোর্টারের যে আমার কমলা কালারের যে বার ছিল সেটা বড় হয়ে গেছে এবং মিন কালার যে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি ছিল সেটা একটু ছোট হয়ে গেছে। আমরা যতই সামনে আগাবো ততই দেখতে পাবো যে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি বাড়তেছে এবং ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি দিন দিন কমে যাচ্ছে। এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি এখন চেকিং, মেজারিং, প্যাকিং এন্ড লেভেলিং, ট্রান্সপোর্টটা অ্যারেঞ্জ করা, পোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া, পোর্ট চার্জ দিয়ে, ফরওয়ার্ডার ফি দিয়ে, কাস্টমস ডিউটি দিয়ে, পোর্টে যত ফর্মালিটি বা কাস্টমসে যত ফর্মালিটিস আছে সবগুলা সেরে এক্সপোর্ট রেডি করে রাখা পর্যন্ত হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি, আর ইম্পোর্টারের এরপর থেকে রেস্ট হচ্ছে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি। এইটা আমরা বলে ফেলছি। নেম প্লেস যদি সেলার হয় তাহলে হচ্ছে অ্যারাইভিং ভেহিকেলে
গুডসটা লোড করে দিতে হবে, কার্গোটা লোড করে দিতে হবে অ্যানাদার প্লেস, অর যদি পোর্ট হয় তাহলে হচ্ছে ওইটুক পর্যন্ত গুডসটা একটা ভেহিকেলে করে পৌঁছায় দিতে হবে। অ্যারাইভিং ভেহিকেল থেকে গুডসটা আনলোড করার দায়িত্ব এক্সপোর্টারের আর থাকবে না, ওটা হচ্ছে ইম্পোর্টারের দায়িত্ব। এক্সপোর্টার নিডস টু ক্লিয়ার দ্য গুডস, এটাও এখান থেকে হচ্ছে এক্সপোর্টারের দায়িত্বের মধ্যে হচ্ছে এক্সপোর্ট ক্লিয়ার করাটা শুরু হয়ে যাচ্ছে। ইএক্সডাব্লিউ তে আমরা দেখতে পাচ্ছিলাম এক্সপোর্টারে কিন্তু গুডসটা এক্সপোর্ট ক্লিয়ার করতে হইতো না, এফসিএ থেকে পরবর্তী সকল ইনকোটামসে এটা এক্সপোর্টারের দায়িত্বের মধ্যে এড হয়ে যাবে। এক্সপোর্টারে এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে, তাকে গুডসটা এক্সপোর্ট করার জন্য ক্লিয়ার করতে হবে। হোয়ার সেলার অ্যাসিস্ট্যান্স ইজ রিকোয়ার্ড ইন মেকিং দ্য কন্ট্রাক্ট উইথ দ্য ক্যারিয়ার, দ্য সেলার মে অ্যাক্ট এট দ্য বায়ার রিস্ক অ্যান্ড এক্সপেন্স। এখানে বলা হচ্ছে ধরেন আমি তো চিটং এ বসে চায়না থেকে ইম্পোর্ট করবো, অ্যান্ড এফসি আমাকে অ্যাজ এ ইম্পোর্টার আমার রেসপন্সিবিলিটি বা আমার দায়িত্ব হচ্ছে চায়নায় যে মেন ভেহিকেল ওইটা হায়ার করা। কিন্তু এই ইস্যুটাতে আমি আনকমফোর্টেবল ফিল করতে পারি যেহেতু ওখানে আমার কেউ পরিচিত নাই বা ওখানে আমার কোনো অফিস নেই। আমি এক্সপোর্টারকে রিকোয়েস্ট করতে পারি যে ভাই আপনি আমাকে একটা জাহাজ ভাড়া করে দেন। এটা যদি কেস হয় এক্সপোর্টার সেই কাজটা করতে পারে অনলি এট মাই রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি, আমার হয়ে সে অ্যাজ এ হেল্প অর অ্যাসিস্ট্যান্স এই কাজটা করবে, তার কোনো রিস্ক বা রেসপন্সিবিলিটি থাকবে না। সে যদি একটা থার্ড ক্লাস জাহাজও ভাড়া করে, জাহাজটা একটু পরে ডুবে গেছে, অ্যাজ এ ইম্পোর্টার আমি তাকে বলতে পারবো না যে আপনার কারণে আমার ক্রুজটা নষ্ট হয়ে গেছে। ক্যান বি ইউজ অ্যাক্রস অল মোডস অফ ট্রান্সপোর্ট, এই ইনকোটার্মসটা সকল মোডে ট্রান্সপোর্টে, যে তিনটা মোড বললাম তিনটা মোডে ট্রান্সপোর্টে ইউজ করতে পারবো। আমাদের 7টা ইনকোটার্মস ছিল যেটা তিনটা মোডে ইউজ করা যায়, এফসিএ হচ্ছে তার সেকেন্ড ইনকোটার্ম। চেঞ্জেস ইন 2020 আমাদের একটা চেঞ্জ আছে। সিনারিওটা হচ্ছে এরকম, ধরেন অ্যাজ এ ব্যাংকার আপনি চাচ্ছেন যে পেমেন্ট করার জন্য এক্সপোর্টার যে ডকুমেন্ট সাবমিট করবে সেখানে অনবোর্ড বিল অফ লেডিং লাগবে। এখন এফসিএ যদি ইনকোটার্মস হয় এক্সপোর্টারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না যে সে জাহাজটা হায়ার করবে, এটা পুরোটাই ইম্পোর্টার রেসপন্সিবিলিটি। তাইলে আপনি যদি এক্সপোর্টারের কাছে অনবোর্ড বিল অফ লেডিং চান সেটা প্রডিউস করা তার পক্ষে সম্ভব না, যেহেতু জাহাজ মালিকের সাথে ইম্পোর্টারের চুক্তি হয়েছে। জাহাজ মালিক শুধুমাত্র ইম্পোর্টারকে অনবোর্ড বিল অফ লেডিং ইস্যু করবে। এই কারণে পেমেন্ট মেকানিজম 2010-এ অনেকটা ঝামেলার মধ্যে পড়ে গেছিল। ড্রাফটিং বোর্ডের ওরা এই প্রবলেমটা রিয়েলাইজ করছে, তখন হচ্ছে এফসিএ তে একটা অপশন দিচ্ছে এরকম যে যদিও ইম্পোর্টার হচ্ছে জাহাজটা হায়ার করছে, জাহাজের সাথে ইম্পোর্টারের চুক্তি, কেরিয়ারের সাথে ইম্পোর্টারের চুক্তি, কিন্তু ইম্পোর্টার কেরিয়ারকে নির্দেশ দিতে পারবে যে এক্সপোর্টারকে অনবোর্ড বিল অফ লেডিংটা ইস্যু করতে। যখন অনবোর্ড হয়ে যাবে বিল অফ লেডিংটা এক্সপোর্টারের বরাবর ইস্যু করতে, যাতে এক্সপোর্টার হচ্ছে ডকুমেন্টের সাথে এটা সাবমিট করে পেমেন্টটা নিশ্চিত করতে পারে। 2020-তে এইটুকুই চেঞ্জ, এফসিএ তার কোনো চেঞ্জ নাই, বাকি সব 2010-এর মতোই থাকতেছে। আমাদের থার্ড যেটা ইনকোটার্ম সেটা হচ্ছে ফ্রি অ্যালংসাইড শিপ, নেম পোর্ট অফ শিপমেন্ট। এটা হচ্ছে আমাদের 4টা ইনকোটার্মস ছিল, যেটা হচ্ছে ওয়াটারওয়েতে শুধুমাত্র ইউজ করা যাবে, পানিতে ইউজ করা যাবে, সি পোর্ট টু সি পোর্টে ইউজ করা যাবে, ওটা হচ্ছে তার ফার্স্ট ইনকোটার্ম ফ্রি অ্যালংসাইড শিপ। এই ইনকোটার্মসটা এফসি এর মতোই, কিন্তু এখানে আমার এক্সপোর্টার গুডসটা একটা শিপ, আমি যে শিপটার নাম বলবো, একটা সি পোর্টে যে শিপটা আমি হায়ার করব ওই শিপের পাশে গিয়ে গুডসটা রেখে দিবে। তার মানে এক্সপোর্টারের এখন দায়িত্ব কি? এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে গুডসটা সে বানাবে, বানানোর পর সেটা সে এক্সপোর্ট করার জন্য তার এক্সপোর্ট লাইসেন্স লাগবে, এক্সপোর্ট ক্লিয়ার করবে। অ্যাজ এ ইম্পোর্টার আমি একটা চায়না পোর্টে, চায়না যে কোনো একটা পোর্টে অ্যাজ এ ইম্পোর্টার আমি একটা শিপ ভাড়া করে রাখবো, এক্সপোর্টারকে নোটিফাই করব যে এটা হচ্ছে আমার শিপ। এক্সপোর্টার দায়িত্ব হচ্ছে ওই শিপের পাশে কুয়ে বা বার্জ থাকে, বার্জ হচ্ছে আমার ফিডার ভেসেলগুলো, আর কুয়ে হচ্ছে জেটির মতো যেখানে ভ্যাসেলটা নোঙ্গর করে। ভ্যাসেলটা যেখানেই থাকুক আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ এক্সপোর্টার ভ্যাসেলের পাশে নিয়ে আমার গুডসগুলো প্লেস করা। আমাকে কিন্তু ভ্যাসেলে অনবোর্ড করে দিতে হবে না, ভ্যাসেলের পাশে গিয়ে রাখলে আমার দায়িত্ব শেষ, ডেলিভারি এখানেই সম্পন্ন। এর পরের বাকি কাজ হচ্ছে ইম্পোর্টার ওখান থেকে অনবোর্ড করে নিয়ে গুডসটা তার দেশে নিয়ে যাবে। এখানে আমরা যদি দেখি সেখানে হচ্ছে আমার ইয়াটা হচ্ছে এই ছবিটা যদি আমরা দেখি আমাদের এফসি আর এফএস মোটামুটি সেম। ইম্পোর্টার দায়িত্ব হচ্ছে জাহাজ ভাড়া করা, এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে ওই যে ভাড়া করা জাহাজটার পাশে গিয়ে গুডসটা রেখে দেয়া।
এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টার নিড টু ক্লিয়ার দ্য গুডস ফর এক্সপোর্ট। আমরা আগেই বলছি এরপর থেকে এইটা সবসময় এক্সপোর্টার দায়িত্বের মধ্যে পড়বে। আগের মতো এটা সবকিছু যদি সেলারের অ্যাসিস্ট্যান্ট লাগে, যদি এজ এ ইম্পোর্টার আমি সেলারকে রিকোয়েস্ট করি যে আমার হয়ে জাহাজটা ভাড়া করে দেন, সেটা শুধুমাত্র সে আমাকে অ্যাসিস্ট করার জন্য আমার রিস্ক অ্যান্ড লাইবিলিটি এক্সপেন্সে সেই কাজটা করতে পারে। জেনারেলি ইউজড ফর স্পেশাল গুডস দ্যাট হ্যাভ পার্টিকুলার লোডিং রিকোয়ারমেন্ট। এটা কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে কেন আমি জাহাজের পাশে রাখবো যে জাহাজে উঠায়া দিব না। যদি যেসব গুডসগুলোর স্পেশাল বা পার্টিকুলার লোডিং রিকোয়ারমেন্ট লাগে, যেটা এক্সপোর্টারের পক্ষে করা সম্ভব হবে না, ওই টাইপের গুডসগুলোর ক্ষেত্রেই বেশিরভাগ সময় এই ইনকোটার্মসটা ইউজ হয়। যেহেতু এক্সপোর্টারের ওই ক্যাপাসিটি বা ওই এক্সপার্টিস নাই যে লোড করার, যেহেতু পার্টিকুলার লোডিং রিকোয়ারমেন্ট লাগতেছে, সেই জন্যই সে জাহাজের পাশে রাখবে। হয়তো পোর্ট অথরিটি বা অন্য কোনোভাবে এই জিনিসটা হচ্ছে জাহাজে উঠবে। অনলি ইউজড ইন সি অর ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট। এটা হচ্ছে শুধুমাত্র আমি জাহাজ পোর্ট, এটা হচ্ছে শুধুমাত্র আমরা সি পোর্ট টু সি পোর্ট যদি আমরা শিপিং করি তখন শুধুমাত্র আমরা এফএএস টা ইউজ করব। এরপরে ইনকোটার্মস হচ্ছে আমাদের এফওবি। এটা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত ইনকোটার্মস সম্ভবত। এটা ইনকোটার্মসের চেয়ে প্রাইস নির্ধারণ করার জন্য বেশি ব্যবহার করা হয়। আমরা সবসময় বলি যে এফওবি ভ্যালু কত, এফওবি ভ্যালু কত, কোনো গুডসের প্রাইস নির্ধারণ করা। এটা একটা ভুল কনসেপ্ট যদিও, কিন্তু দুনিয়াব্যাপী এভাবে ইউজ করা হয়। আমরা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করার জন্য এফওবি ইউজ করি। ফ্রি অন বোর্ড আমাদের ড্রাফটিং বোর্ড হচ্ছে 2020-তে এটা ক্লিয়ার করছে যে এইভাবে করার কারণে অনেক সমস্যা হচ্ছে। এফওবি ইউজ করার কথা না, শুধুমাত্র প্রাইসের কারণে অনেকে এফওবি ইউজ করতেছে, এবং সতর্ক করে দিছে যাতে হচ্ছে প্রাইসিং এর উপর বেস করে যাতে কেউ ইনকোটার্ম ইউজ না করে। ইনকোটার্মস ইউজ করবে রিস্ক, অব্লিগেশন এবং কস্ট, এই তিনটা জিনিসের উপর বেস করে যার যেটা দরকার সেই ইনকোটার্মটা ব্যবহার করবে। কিন্তু আমরা এখনো স্টিল এফওবি ভ্যালু কত বা সিপিটি ভ্যালু কত, এভাবে ভ্যালুর উপর ডিপেন্ড করে ইনকোটার্মস ব্যবহার করে থাকি। আইসিসি হচ্ছে 2020 যে ইন্ট্রোডাকশন, ওখানে খুব ভালোভাবে বলে দিছে যে এটা খুব সতর্ক করে দিছে যে এইভাবে ইউজ না করার জন্য। তো ফ্রি অন বোর্ডটা বলতেছিলাম আমরা এফএএস থেকে এক ধাপ আগায়া। এফএএস আমরা বলছিলাম যে এক্সপোর্টার গুডসটা জাহাজের পাশে এনে রাখবে, এখন এক্সপোর্টার গুডসটা জাহাজে উঠায় দিবে। ইম্পোর্টার একটা জাহাজ ভাড়া করবে, আমি চিটং এর ইম্পোর্টার, আমি একটু ছবিটাতে যাই, আমি চিটং এর ইম্পোর্টার, আমি চায়না পোর্টে থেকে কিন্তু একটা জাহাজ ভাড়া করব। জাহাজ ভাড়া করে এক্সপোর্টারকে নোটিফাই করব যে ভাই এটা আমার জাহাজ, এটা আমি ভাড়া করছি, এটাতে করে আমার গুডসটা আসবে। এক্সপোর্টারের দায়িত্ব হচ্ছে এক্সপোর্ট ক্লিয়ার করা প্রথমত। সেকেন্ড কাজ হচ্ছে ওই জাহাজের উপর, মানে যেখানে গুডসটা যাবে জাহাজের উপর অনবোর্ড করে দেয়া, মানে গুডসটা জাহাজে উঠায় দেয়া। জাহাজ ভাড়া করবে ইম্পোর্টার, জাহাজের ভাড়াও দিয়ে ইম্পোর্টার। রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি, জাহাজে ওঠানোর পর থেকে চিটাগং আসা পর্যন্ত বা ইম্পোর্টারের গোডাউনে গোসটা ঢোকা পর্যন্ত রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি সবকিছুই হচ্ছে ইম্পোর্টারের। এক্সপোর্টারের প্রধান দায়িত্ব এবং কাজ হচ্ছে তার ফ্যাক্টরি থেকে ইম্পোর্টার যে জাহাজটা নমিনেট করে দিবে ওই জাহাজের বোর্ডে অনবোর্ড করে দেয়া, গুডসটা জাহাজে উঠায় দেয়া। আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টার নিডস টু ক্লিয়ার দ্য গুড ফর এক্সপোর্ট। এরপর থেকে যতগুলো ইনকোটার্মস থাকবে সবগুলাতে কিন্তু এক্সপোর্টারকে গুডস এর এক্সপোর্ট ক্লিয়ার করে দিতে হবে। আমরা শুধুমাত্র দেখছিলাম ইএক্সডব্লিউ তে এক্সপোর্টারকে গুডস ক্লিয়ার করতে হইতো না। 11টা ইনকোটার্মসের 10টাতেই এক্সপোর্টারকেই এক্সপোর্ট লাইসেন্সটা এক্সপোর্টারের থাকতে হবে। ইএক্সডব্লিউ তে আমাদের ছিল শুধুমাত্র ইম্পোর্টারের এক্সপোর্ট লাইসেন্সটা থাকবে। এখানেও আছে সেম কথাবার্তা। চিটং, যেহেতু চিটং এ বসে আমার চায়না পোর্টে জাহাজ ভাড়া করতে পারবে, আমি এক্সপোর্টারকে রিকোয়েস্ট করতে পারি আমার হয়ে জাহাজটা ভাড়া করতে। সে সেটা করবে আমার রিকোয়েস্টে, আমার রিস্কে, এমন আমার এক্সপেন্সে, আমার রেসপন্সিবিলিটি। সে যদি একটা থার্ড ক্লাস জাহাজ ভাড়া করে আমার কথায়, জাহাজটা যদি 2 দিন পর ডুবে যায়, আমি এক্সপোর্টারকে বলতে পারবো না যে ভাই তুমি কি জাহাজ ভাড়া করলা, কারণ জাহাজটা করার কথা ছিল অ্যাজ এ ইম্পোর্টার আমার। এই ইনকোটার্মসটাও সি অ্যান্ড ইনল্যান্ড ইনকোটার্মস। শুধুমাত্র পোর্ট টু পোর্ট শিপমেন্টে আমরা এফওবি ইউজ করতে পারবো। এর আগের ইনকোটার্মটাও আমাদের তাই ছিল। এফএএস শুধুমাত্র পোর্ট টু পোর্টে আমরা এফএএস ইউজ করতাম। এটা হচ্ছে 4টা ইনকোটার্মসের সেকেন্ড ইনকোটার্মস। আমি যদি চিটাগং পোর্ট হয়ে গুডস আনি তখন আমি শুধুমাত্র এফওবি ইউজ করতে পারবো। আমি যদি বাই ইয়ার ঢাকা এয়ারপোর্টে শিপ আনি বা বেনাপুল দিয়ে গুডস আনি, আমি কিন্তু চাইলে এফওবি ইউজ করতে পারবো না। এরপর আমরা আগাই, আমাদের নেক্সট ইনকোটার্মস হচ্ছে সিপিটি বা ক্যারেজ পেইড টু। হ্যাঁ, এটা হচ্ছে আরেক ধাপ আগায়া। আমি বলছি আমরা যখন হচ্ছে গ্র্যাজুয়ালি সামনের দিকে যাব তখন আমরা দেখতে পাবো যে এক্সপোর্টারের ঘাড়ে রেসপন্সিবিলিটিস বাড়তেছে, ইম্পোর্টারের ঘাট থেকে অল্প অল্প রেসপন্সিবিলিটিস কমে যাচ্ছে।
সিপিটি তে এক্সপোর্টারের ঘাড়ে এডিশনাল রেসপন্সিবিলিটি যেটা, সেটা হচ্ছে জাহাজটা আগে ভাড়া করতে ইম্পোর্টার, এখন ভাড়া করবে এক্সপোর্টার, প্লাস জাহাজের ভাড়াটাও দিয়ে দিবে। এফওবি তে জাহাজ ভাড়া করতো ইম্পোর্টার, আমার যে ইম্পোর্টার যে হচ্ছে চায়না থেকে গুডস আনবে, জাহাজটা কিন্তু চায়নাতে আমার ইম্পোর্টারই ভাড়া করতো এফওবি যখন ছিল। এখন যখন সিপিটি তে সে মাল ইম্পোর্ট করবে, তার কিন্তু জাহাজ ভাড়া করার আর কোনো রেসপন্সিবিলিটি নাই। এক্সপোর্টার কি করবে, ফ্যাক্টরি থেকে পোর্ট পর্যন্ত গুডসটা নিয়ে আসবে, এক্সপোর্টের জন্য ক্লিয়ার করবে, ওখান থেকে একটা মাদার ভেসেল ভাড়া করবে, বা এটা বাই ইয়ার হবে, বাই ইয়ারে যদি সে নিয়ে আসে তাহলে একটা বিমান ভাড়া করবে, বিমানে গুডসটা উঠায়া দেবে, উঠায়া দিয়ে বিমানের ভাড়াটা দিয়ে দিবে ফর এ স্পেসিফিক প্লেস। যদি চিটং পর্যন্ত আনে তাহলে চিটং পর্যন্তই কিন্তু সে ভাড়া দিয়ে দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিস অ্যাড হয়েছে কমলা রঙে, সেটা হচ্ছে ফ্রেট। তার মানে ট্রান্সপোর্ট, যে মাদার ভেসেলের যে ট্রান্সপোর্ট, এখানে একটা আমার জাহাজের ছবি উড়োজাহাজের ছবি আঁকা উচিত ছিল, কারণ এই সিপিটি আমি চাইলে ইয়ারে ইউজ করতে পারবো বা ট্রাকে ইউজ করতে পারবো। এই ট্রাক ইউজ করি বা ইয়ারে ইউজ করি বা জাহাজ ইউজ করি, ফ্রেটটা এক্সপোর্টার দিয়ে দিবে, মূল জাহাজ ভাড়াটা এক্সপোর্টার দিয়ে দিবে। আমরা যখন সিপিটি বা সিএফআর, এরপর একটা হচ্ছে সিএফআর ইউজ করি, তখন কিন্তু আমরা ইম্পোর্টারে যখন প্রোফর্মা ইনভয়েস চাই, যারা হচ্ছে ট্রেড ফাইন্যান্সে কাজ করেন তারা জানেন, আমরা বলি যে এফওবি ভ্যালু আর ফ্রেট আলাদা করে দিতে। যেহেতু কেন বলি, কারণ হচ্ছে যেহেতু ফ্রেটটা হচ্ছে এক্সপোর্টার দিয়ে দিবে, তখন সে তার প্রাইজের মধ্যে হচ্ছে এই অ্যামাউন্টটা ইনকর্পোরেট করে ফেলে, যে তার যে প্রোডাক্টের প্রাইস সে নিশ্চয়ই নিজের থেকে দিবে না, সে ইম্পোর্টারের কাছ থেকে এটা আদায় করবে, কিন্তু মূল জাহাজ মালিককে যেহেতু সে দিয়ে দিচ্ছে, সে গুডসের প্রাইসের সাথে এটা ইনকর্পোরেট করে ফেলে। কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক বলে যে আমাকে এফওবি আর ফ্রেট আলাদা করে রিপোর্ট করতে হবে। এখন সে যদি 5 টাকা জিনিস 60 টাকা দেখায় ফ্রেট সহ, তখন আমি আর বুঝতে পারি না যে কোনটা আসলে গুডস পেলো কোনটা ফ্রেট। আমরা কিন্তু যখন প্রোফর্মা ইনভয়েস চাই চায়নার এক্সপোর্টারের কাছ থেকে, আমরা বলি যে আমাদের দেশে যদি আপনি এক্সপোর্ট করতে চান, আমাকে কিন্তু ইনভয়েসে ফ্রেট আর এফওবি আলাদা করে দিতে হবে। কেন চাই, কারণ ফ্রেটটা যেহেতু সে দিয়ে দিচ্ছে, আমি এখান থেকে এই টাকাটা তাকে রেমিট করব, তখন আমার আমি এফওবি ভ্যালুর জন্য কিন্তু আইএমপি করি, আর ফ্রেটের জন্য সি ফর্মে হচ্ছে রিপোর্ট করি। আপনারা যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন তারা জানেন কেন করি, এখন নিশ্চয় আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। কারণ এই খরচটা কিন্তু আমার চায়না সাপ্লায়ার যেহেতু দিয়ে দিচ্ছে, সেহেতু আমি ওকে যেহেতু টাকাটা রেমিট করব, সেই জন্য আমি এটা আলাদাভাবে চাই। তাহলে সিপিটি তে আমার এক্সপোর্টারের ঘাড়ে যে এডিশনাল দায়িত্ব, সেটা হচ্ছে ট্রান্সপোর্টটা সে ঠিক করবে, প্লাস হচ্ছে জাহাজের ভাড়াটা দিয়ে দিবে। কত দূর পর্যন্ত দিয়ে দিবে, আমি যত দূর চাই, আমি যদি বলি চিটং পর্যন্ত দিতে হবে, সে চিটং পর্যন্ত দিবে। আমি যদি চাই সিঙ্গাপুর পর্যন্ত দিতে হবে, সিঙ্গাপুর পর্যন্ত দিবে। আমি যদি চাই যে আমেরিকা পর্যন্ত দিতে হবে, আমেরিকা পর্যন্ত দিবে। দুইটা পয়েন্ট এখানে খুবই ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে যে পোর্ট থেকে গুডসটা শিপে উঠতেছে, মনে করেন চায়না এয়ারপোর্ট থেকে এয়ারে গুডস উঠতেছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কারণ ডেলিভারিটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। জাহাজটা ভাড়া করতেছে কিন্তু এক্সপোর্টার, জাহাজের ভাড়াও দিচ্ছে এক্সপোর্টার। অ্যাজ এ ইম্পোর্টার আমার কোনো কন্ট্রোল নাই কোন জাহাজে গুডস আসতেছে, কিন্তু জাহাজে গুডসটা ওঠার সাথে সাথে ওইটার রেসপন্সিবিলিটি আমার কাছে চলে আসছে। এক্সপোর্টার কিন্তু ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত ভাড়াও দিয়ে দিছে, কিন্তু ইন দা মিন টাইম পথে যদি কোনো রিস্ক হয়, জাহাজ যদি অ্যাক্সিডেন্ট করে বা গুডস যদি নষ্ট হয়ে যায়, সেই রেসপন্সিবিলিটি কিন্তু ইম্পোর্টারের। খুব খেয়াল করে এটা দেখতে হবে। একটা পয়েন্টে গুডস ডেলিভার হচ্ছে, যে পয়েন্টে হচ্ছে এক্সপোর্টারের আসলে ইম্পোর্টারের আসলে কিছুই করার নাই, এক্সপোর্টার নিজে জাহাজ ভাড়া করতেছে, আপনি জানেনও না সে কি জাহাজ ভাড়া করছে বা কি এরোপ্লেন ভাড়া করছে। আপনি শুধু জানেন যে আপনার গুডসের ট্রানজিট আছে, কিন্তু জাহাজের ডেকে ওঠার সাথে সাথে রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি কিন্তু অ্যাজ এ ইম্পোর্টার আপনার উপর ট্রান্সফার হয়ে গেছে। সো সিপিটি বা এই সি টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে হচ্ছে যে আপনার এক্সপোর্টার এমন একটা জাহাজ ভাড়া করলো যেটা জাহাজটা হচ্ছে খুবই খারাপ মানে জাহাজ, এন্ড ওই জাহাজে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল, আপনি কিন্তু এক্সপোর্টারকে বলতে পারবেন না যে তুমি জাহাজ ভাড়া করছো দেখে আজকে এই অবস্থা হয়েছে। রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। সো সি টার্মে যদি আপনারা ইম্পোর্ট করেন, তাহলে খুবই সতর্ক থাকতে হবে যে আসলে যেহেতু আপনি এমন একটা পয়েন্টে গিয়ে ডেলিভার হচ্ছে যে পয়েন্টে আপনি ফিজিক্যালি উপস্থিত নাই, আপনার করারও কিছু নাই, এমন একটা পয়েন্টে এসে কিন্তু গোসটা ডেলিভার হয়ে যাচ্ছে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে কত দূর পর্যন্ত ভাড়া দিবে। আপনি বললেন না যে টার্মে বলে দিলেন না যে এত দূর পর্যন্ত চিরাং পর্যন্ত ভাড়া দিলেন, এটা বললেন না, সে সিঙ্গাপুর পর্যন্ত ভাড়া দিয়ে ছেড়ে দিল। আপনি কিন্তু বলতে পারবেন না যে আমার বাসা তো চিটগং, আপনি সিঙ্গাপুর পর্যন্ত কেন দিলেন। আপনাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে কোন পয়েন্টে হচ্ছে গোসটা ডেলিভার হবে, কোন পয়েন্ট পর্যন্ত
জাহাজটা সে ভাড়া করে দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টারের গুডসটা, এরপর থেকে আমরা বলছি সবগুলো ইনকোটার্মসেই এক্সপোর্টারকে এক্সপোর্ট ক্লিয়ার করে দিতে হবে তার গুডসের জন্য। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিস্ক অফ লস অর ড্যামেজ টু দ্য গুডস অকারিং আফটার দ্য ডেলিভারি হ্যাজ বিন মেড টু দ্য ক্যারিয়ার ইজ ট্রান্সফার্ড ফ্রম সেলার টু বায়ার। যেই মুহূর্তে সেলার হচ্ছে গুডসটা জাহাজের ডেকে উঠায় দিচ্ছে, অনবোর্ড করে দিচ্ছে, সাথে সাথে রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি এক্সপোর্টারের কাঁধে চলে আসতেছে। এক্সপোর্টার কিন্তু ওই জায়গায় ফিজিক্যালিও নাই, এক্সপোর্টার জানেও না যে শিপটা কোথায়, এক্সপোর্টার জানেও না, সরি সরি ইম্পোর্টার ওখানে ফিজিক্যালি উপস্থিত নাই, ইম্পোর্টার জানেও না এক্সপোর্টার কি শিপ ভাড়া করছে, ইম্পোর্টারের কোনো হাতও নাই, মানে চার করার কিছু নাই যে শিপটা ভালো না খারাপ। সেই জায়গায় এমন একটা পয়েন্টে রিস্কটা কিন্তু তার কাঁধে চলে আসতেছে, সে জানেও না যে পয়েন্টটা কোথায়। তো এই এই ইনকোটার্মসে যদি ইম্পোর্ট করতে হয় তাহলে খুবই খুবই সাবধানে, খুবই কেয়ারফুলি এইটা করতে হবে। ক্যান বি ইউজড অল মোডস অফ ট্রান্সপোর্ট, সবগুলা মোডে হচ্ছে এই ইনকোটার্ম ইউজ করতে পারবেন। আপনি যদি চিটং পোর্টে আনেন তাও সিপিটি ইউজ করতে পারবেন, আপনি যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনেন, আচ্ছা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনেন তাও ইউজ করতে পারবেন। আপনি যদি চিটং থেকে বেনাপুল দিয়েও গুডস আনেন তখনও আপনি সিপিটি ইউজ করতে পারবেন। এটা আমাদের 7টা ইনকোটার্মস ছিল যেগুলো 3টা মোডে ইউজ করা যায়, তার একটা হচ্ছে সিপিটি। পরে ইনকোটার্মস হচ্ছে আমরা সিএফআর আর সিপিটির মধ্যে ভার্চুয়ালি কোনো পার্থক্য নাই, কস্ট এন্ড ফ্রেট। সিএফআর এর হচ্ছে আপনি শুধুমাত্র সিটি ইউজ করবেন, আপনি যদি চিটং পোর্টে আনেন তখন সিএফআর ইউজ করবেন, আর আপনি যদি অন্য মোডে মাল্টি মোডাল বা অন্য মোডে ইউজ করেন তখন আপনি সিপিটি ইউজ করবেন। সিপিটি আর সিএফআর ভার্চুয়ালি সেম ইনকোটার্মস। কস্ট এন্ড ফ্রেট তার মানে হচ্ছে এক্সপোর্টার জাহাজ ভাড়াটাও দিয়ে দিচ্ছে, জাহাজটাও ঠিক করে দিচ্ছে, একটা নির্দিষ্ট লেগ অফ জার্নির জন্য জাহাজের ভাড়াও দিয়ে দিচ্ছে। তাহলে এটা সেম টু সিপিটি। পার্থক্যটা আমি আবারও বলে নিই, পার্থক্য হচ্ছে সিপিটি চাইলে আপনি 3টা মোডের যে কোনো মোড ইউজ করতে পারবেন। আপনি যদি বাই ইয়ারে আনেন সিপিটি ইউজ করতে পারবেন, বাই ইয়ারে আপনি সিএফআর ইউজ করতে পারবেন না। আপনি যদি চিটাগং পোর্টে আনেন তখনই শুধু সিএফআর ইউজ করতে পারবেন, কারণ এখানে বলা হচ্ছে ইনসার্ট নেম পোর্ট অফ ডেস্টিনেশন, কোন পোর্ট ডেস্টিনেশন যে কোন পোর্ট পর্যন্ত ভাড়া দিবে সেটা এখানে বলে দিতে হবে। আর সিপিটি আপনি চাইলে বাই ইয়ার ইউজ করতে পারবেন, বেনাপুল দিয়ে যদি ট্রাক আনেন তখন ইউজ করতে পারবেন। তাহলে এটা আমি আর বললাম না। এখানে 2টা পোর্ট খুব ইম্পর্টেন্ট, এখানেও 2টা পোর্ট খুবই ইম্পর্টেন্ট। কোন পোর্টে হচ্ছে গোসটা ডেলিভার হয়ে যাচ্ছে, কোন পোর্ট পর্যন্ত ভাড়া দিয়ে দিচ্ছে, কারণ যে পোর্টে ডেলিভার হচ্ছে, যে পোর্টে হচ্ছে মূল মাদার ভেসেলে কার্গো গুলো উঠে যাচ্ছে, উঠে যাওয়ার সাথে সাথে রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি এক্সপোর্টারের কাছ থেকে ইম্পোর্টারের কাঁধে চলে আসতেছে। যদিও এক্সপোর্টারই জাহাজটা ভাড়া করছে, এক্সপোর্টারই জাহাজের ভাড়াটা দিয়ে দিচ্ছে সিএফআর এর সাথে সাথে। সিএফআর যদি আপনি ইউজ করেন এক্সপোর্টারের ডেলিভারি হয়ে যাচ্ছে, যে পোর্টে মাল কার্গোটা মাদার ভেসেলে উঠতেছে ওই পোর্টে কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে। এক্সপোর্টার নিড টু ক্লিয়ার দ্য গুডস, আমরা জানি এরপর থেকে সবগুলাতে এটা থাকবে। এটাও জানি যে লস এন্ড ড্যামেজ কখন ডেলিভার হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র সি অর ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর পরে ইনকোটার্মস হচ্ছে আমাদের সিআইপি, ক্যারেজ এন্ড ইন্স্যুরেন্স পেইড টু। এই ইনকোটার্মসটা হচ্ছে আগের ইনকোটার্মসের সাথে এক্সপোর্টারের কাঁধে একটা এডিশনাল দায়িত্ব দেয়, সেটা হচ্ছে ইন্স্যুরেন্সটাও এখন এক্সপোর্টারকে দিতে হবে। আমার সিএফআর ছিল, আর সিপিটিতে ছিল সে শুধু জাহাজ ভাড়া করবে, জাহাজের ভাড়াটাও দিয়ে দিবে। সিআইপিতে ছিল সে জাহাজ ভাড়া করবে বা প্লেন ভাড়া করবে বা ট্রাক ভাড়া করবে, ভাড়া করার সাথে ভাড়া দেওয়ার সাথে সাথে ওই লেগের জন্য ইন্স্যুরেন্সটাও সে বাই করবে। এইটুকুই জাস্ট ডিফারেন্স। আমি যদি এখানে দেখি, আগে ফ্রেট ছিল কমলাতে, ইন্স্যুরেন্স ছিল মিন্টে, এখন ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স দুইটাই হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি চলে আসছে, বাকি কাজগুলো সবই ইম্পোর্টারকে করতে হবে। আমি আগেও বলছি আমরা যখন গ্র্যাজুয়ালি ইনকোটার্মস গুলো দিয়ে আগাবো তখন দেখবো যে আমার কমলা কালারটা ধীরে ধীরে বড় হচ্ছে, মিন কালারটা ছোট হচ্ছে, তার মানে হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি আস্তে আস্তে বাড়তেছে, ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি আস্তে আস্তে কমতেছে। আমার ইএক্সডাব্লিউ প্রথম যে ইনকোটার্ম সেখানে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি ছিল সবচেয়ে কম, আমরা এমন একটা ইনকোটার্মসে পৌঁছাবো যেটাতে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি বাড়তে বাড়তে সবচেয়ে বেশি হয়ে যাবে। এইটাতেও সেম জিনিস, 2টা লোকেশন ইম্পর্টেন্ট, সবকিছু আগের মতোই, যে পয়েন্টে হচ্ছে সে এক্সপোর্টার
শিপটা ভাড়া করে গুডসটা উঠায় দেওয়ার সাথে সাথে তার রেসপন্সিবিলিটি কিন্তু শেষ। সে যখন খরচটা দিয়ে দিবে, ইন্স্যুরেন্সটা করে দিবে, তার রেসপন্সিবিলিটি কিন্তু শেষ। এরপর জাহাজটা 14 দিন 15 দিন যদি সমুদ্রে থাকে, সেই রেসপন্সিবিলিটি কিন্তু ইম্পোর্টার। তখন যদি কোনো ক্ষতি হয়, ইন্স্যুরেন্স ক্লেম কিন্তু ইম্পোর্টার করবে। যদিও ইন্স্যুরেন্সটা পারচেজ করছে এক্সপোর্টার, সে ডকুমেন্টের সাথে আপনার কাছে ইন্স্যুরেন্স ডকুমেন্টসটা পাঠাই দিবে এন্ডোর্স করে। গুডসে যদি কোনো ক্ষতি হয় তখন আপনাকে ওই ইন্স্যুরেন্স ডকুমেন্ট দিয়ে ইন্স্যুরেন্সটা ইম্পোর্টারকেই বাকি ক্লেম করতে হবে, বাকি সব কাজ ইম্পোর্টারকে করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টারকে গুডস এক্সপোর্ট ক্লিয়ার করতে হবে, মানে এক্সপোর্টারের এক্সপোর্ট লাইসেন্স থাকতে হবে। ডিফল্ট ইন্স্যুরেন্স হচ্ছে আমরা যে বলতেছি এক্সপোর্টারকে যে কিনতে হবে, ইন্স্যুরেন্স কিনতে হবে, সেই ডিফল্ট ইন্স্যুরেন্সটা হচ্ছে আইসিসিএ কিনতে হবে বা সিমিলার ক্লজেস। আইসিসিএ কিনতে হবে বা আইসিসিএ এর সমমানের ক্লজের কোন একটা ইন্স্যুরেন্স কিনতে হবে, মানে হাইয়েস্ট ইন্স্যুরেন্স যেটা অল কাভারিং ইন্স্যুরেন্স আমরা যেটাকে বলি, যে সব ধরনের ড্যামেজ কভার করবে, ওই রকম একটা ইন্স্যুরেন্স তাকে পারচেজ করে দিতে হবে। ক্যান বি ইউজড অ্যাক্রস অল মোডস অফ ট্রান্সপোর্ট। আমরা জানি যে 7টা ইনকোটার্মস ছিল, যে এটা 3টা মোডে 3টাতে ইউজ করা যায়। সিআইপি হচ্ছে এমন একটা ইনকোটার্মস, আপনি যদি ঢাকা এয়ারপোর্ট দিয়ে আনেন তখনও সিআইপি ইউজ করতে পারবেন, চিটাগং পোর্টে আনলে তখনও সিআইপি ইউজ করতে পারবেন, বেনাপোল দিয়ে যদি আনেন তাও সিআইপি ইউজ করতে পারবেন। 2020-তে একটু চেঞ্জ আছে। সিআইপি 2010-এ ছিল যে আমার ডিফল্ট ইন্স্যুরেন্স যেটা ছিল, যে যে এক্সপোর্টার যে ইন্স্যুরেন্স বাই করবে তখন ডিফল্ট ইন্স্যুরেন্স ছিল আইসিসিসি, মানে সবচেয়ে লোয়েস্ট লেভেলের যে ইন্স্যুরেন্স, যে মোটামুটি অল্প কিছু কভার করে, ওইটা পারচেজ করে দিলেই হইলো। 2020 থেকে যদি কেউ সিআইপি ইউজ করে তখন এক্সপোর্টারকে হাইয়েস্ট লেভেল অফ ইন্স্যুরেন্স যেটা আইসিসিএ, ওইটা পারচেজ করতে হবে। সিআইপি আর সিআইএফ হচ্ছে ভার্চুয়ালি সেম জিনিস, এটা হচ্ছে সিআইপির কাউন্টার পার্ট। যে সিআইপি আমরা 3টা মোডে ইউজ করতে পারবো, সিআইএফ হচ্ছে আমরা শুধুমাত্র সিতে ইউজ করতে পারবো। আমরা আগেও দেখছি আমার এরকম কাউন্টার পার্ট ছিল, ভার্চুয়ালি সেম, পার্থক্য ছিল জাস্ট একটা, আমরা 3টা মোডে ইউজ করতে পারতাম। এখন সিআইএফ আমরা শুধুমাত্র সিতে, আমি যদি চিটাগং পোর্ট দিয়ে আনি তখনই শুধুমাত্র আমি সিআইএফ ইউজ করতে পারবো। আমি যদি এয়ারপোর্ট দিয়ে আনি তখন আমি আর সিআইএফ ইউজ করতে পারবো না, আমাকে সিআইপি ইউজ করতে হবে। আমি যদি ল্যান্ড পোর্ট দিয়ে আনি আমাকে সিআইপি ইউজ করতে হবে। সি পোর্ট দিয়ে আনলে সিআইপি ইউজ করতে পারি, আমি সিআইএফ ইউজ করতে পারি আমার নিড অনুসারে। সিআইএফ এর সাথে সিআইপির একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়ালি সেম, ফ্রেট এন্ড ইন্স্যুরেন্স দিতে হচ্ছে। ডিফারেন্সটা আমি একটু বলি, এগুলো সবই সেম। মিনিমাম ডিফল্ট যে ইন্স্যুরেন্স সিআইএফ এ সেটা হচ্ছে আইসিসিসি, সিআইপি তে ছিল ম্যাক্সিমাম ইন্স্যুরেন্সটা নিতে হবে এক্সপোর্টারকে, কিন্তু আপনি যদি সিআইএফ ইউজ করেন এক্সপোর্টার আপনাকে মিনিমাম ইন্স্যুরেন্স যেটা সেটা যদি দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে। তার মানে সিআইপি আর সিআইএফ ভার্চুয়ালি সেম জিনিস। আমরা 2টা পার্থক্য দেখতে পাচ্ছি। একটা পার্থক্য হচ্ছে সিআইপি আমি 3টা মোডে ইউজ করতে পারবো, সিআইএফ শুধুমাত্র সিতে ইউজ করতে পারবো। সেকেন্ড পার্থক্যটা হচ্ছে যেহেতু ইন্স্যুরেন্স, এই দুইটাই ইনকোটার্মসকে ইন্স্যুরেন্স ইনকোটার্মস বলা হয়, শুধুমাত্র এই দুইটা ইনকোটার্মসেই ইন্স্যুরেন্সটা কে দিবে সেটা স্পষ্ট করে উল্লেখ আছে। মানে ইন্স্যুরেন্সটা হচ্ছে হ্যাঁ স্পষ্ট করে উল্লেখ আছে, ইন্স্যুরেন্সটা এক্সপোর্টারকেই দিতে হবে। তো সিআইপি তে হচ্ছে এক্সপোর্টার যদি ইন্স্যুরেন্স পারচেজ করে তাকে আইসিসিএ পারচেজ করতে হবে, আর সিআইএফ এ তাকে আইসিসি পারচেজ করলে হবে। এই দুটোই হচ্ছে ডিফারেন্স। এখানে যদি মডিফিকেশন করতে চায়, যে যেখানে আইসিসি সেখানে যদি দুইজন মিলে ঠিক করে যে আইসিসি এই লাগবে, তাহলে তাদেরকে এই ইনকোটার্মস গুলো মডিফাই করে সেটাও পসিবল অ্যাকচুয়ালি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্টার নিডস টু ক্লিয়ার দ্য গুডস, আমরা বলছি এর পরের সব ইনকোটার্মসে এটা থাকবে। মিনিমাম কাভার নিতে হবে, শুধু মিনিমাম কাভার বলতে আমরা আইসিসি বুঝি, অনলি ইউজড ইন সি অর ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট। এই ইনকোটার্মসটা সিআইএফ, কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। ইনকোটার্মসের নাম দেখলে আমরা বুঝতেছি কস্ট মানে হচ্ছে গুডসের কস্ট এক্সপোর্টারকে বিয়ার করতে হবে, ইন্স্যুরেন্স এক্সপোর্টারকে বিয়ার করতে হবে, মূল জাহাজের যে ফ্রেট ওটাও এক্সপোর্টারকে ইউজ করতে হবে। এটা শুধুমাত্র আমরা পোর্ট টু পোর্ট যে শিপমেন্ট ওটাতে ইউজ করতে পারবো। একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমার ইম্পোর্ট পলিসি অর্ডার 2015 থেকে 2018 3 বছরের জন্য আমাদের দেশে ইম্পোর্ট পলিসি অর্ডার থাকে। 2018টা শেষ হয়ে গেছে, 2018 সাল শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের যেহেতু নতুন 19 থেকে 21 ইম্পোর্ট পলিসি এখনো আসে নাই, শুধু
15 থেকে 18 এখন আমাদের জন্য এখনো ভ্যালিড। ওখানে আমাকে বলা আছে গুডস ক্যান বি ইম্পোর্টেড বাই ইউজিং আদার ইনকোটার্মস এক্সেপ্ট ডিডিপি, সিআইএফ এন্ড সিআইপি। তার মানে আমি এতক্ষণ ধরে বললাম যে সিআইএফ এন্ড সিআইপি যদি আপনারা ইউজ করতে পারবেন, বাংলাদেশে বসে আপনি অ্যাকচুয়ালি সিআইএফ এন্ড সিআইপি ইউজ করতে পারবেন না, কারণ আমার ল পারমিট করে না। আমার ল পারমিট করে না, আমার ল বলে যে সকল ইন্স্যুরেন্স, এখানে আমি একটু বলে নিই সিআইএফ এন্ড সিআইপি আসলে কি বলে, বলে যে ইন্স্যুরেন্সটা বিদেশি যে এক্সপোর্টার সে পারচেজ করবে, কিন্তু আমার ল বলে যে আমাদের ইন্স্যুরেন্স আমি ইম্পোর্ট করলে ইন্স্যুরেন্স সবসময় লোকালি পারচেজ করতে হবে, আমার লোকাল যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তার কাছ থেকে ইন্স্যুরেন্স পারচেজ করতে হবে। এই কারণে সিআইএফ এন্ড সিআইপি আমি চাইলেও বাংলাদেশে বসে ইউজ করতে পারবো না, ডিডিপি ইউজ করতে পারবো না, এটা আমরা একটু পরে গিয়ে দেখতেছি। সিআইএফ এন্ড সিআইপি আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো, কতগুলো সিচুয়েশন আছে সেটাও ইম্পোর্ট পলিসিতে বলা আছে, সেগুলো আমি একটু বলে নিই। ধরেন বিদেশের সাথে আমরা একটা লোন এগ্রিমেন্ট আছে, ধরেন পদ্মা সেতু তো আমাদের লোন ছাড়াই হচ্ছে, এরকম কোন একটা সেতু আমরা লোন এগ্রিমেন্টে বানাচ্ছি, তখন তারা ওই লোন এগ্রিমেন্ট বাবদ কিছু প্রোডাক্ট পাঠাবে, যেটা হচ্ছে তারা চাচ্ছে যে সিআইএফ এন্ড সিআইপি বেসিসে পাঠাবে, তখন তারা চাইলে ওই এগ্রিমেন্টের বদলতে সিআইএফ এন্ড সিআইপি ইউজ করতে পারবে। এনি এক্সপার্টের বাংলাদেশে ইনকাম আর্ন, মনে করেন বিদেশে বাংলাদেশি কোনো লোক আছে যে হচ্ছে এই বাংলাদেশে ইনভেস্ট করবে, ইনভেস্ট তার পার্টটুকু সে ক্যাপিটাল মেশিনারি হিসাবে পাঠাইতে চাচ্ছে, তখনও সে চাইলে ক্যাপিটাল মেশিনারি বা র মেটেরিয়াল হিসাবে তার ইনভেস্টমেন্টটা সে টাকা বা ডলারে না পাঠায় সে কিছু একটা ক্যাপিটাল মেশিনারি পাঠাইতে চাচ্ছে, তখন সে চাইলে সিআইএফ এন্ড সিআইপি ইউজ করতে পারবে। মানে সব বড়দের কারবারে আপনি যদি স্পেশাল কেস যদি থাকে তখন সিআইএফ এন্ড সিআই ইউজ করতে পারবেন। আপনি ধরেন ফ্রি কোনো গুডস পাবেন যে গিফট হিসাবে, যে আপনার কোনো টাকা খরচ হবে না, কিন্তু শর্ত হচ্ছে যে সিআইএফ এন্ড সিআইপি হইতে পারে, তখনও চাইলে আপনি ফ্রি অফ কস্ট অর গিফট যে আইটেমগুলো সেগুলো সিআইএফ এন্ড সিআইপি তে আনতে পারবেন। ফুড গুডস, যদি মিনিস্ট্রি অফ ফুড যদি ফুড গুডস নিয়ে আসে তখন সে সিআইএফ এন্ড সিআইপি আনতে পারবে। কমার্শিয়াল গুডস আমরা ইউজুয়ালি আমরা যেসব এলসি করি কমার্শিয়াল শেয়ার, সেগুলো করা পসিবল না, শুধুমাত্র পোস্টাল সার্ভিসের মাধ্যমে যদি গুডসটা আসে তখন আমরা হচ্ছে সিআইএফ এন্ড সিআইপি ইউজ করতে পারি। আমাদের দৈনন্দিন কাজে অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই কাজে লাগে না, কারণ হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট বা ফুড মিনিস্ট্রি এসব বড় বড় যেগুলো হচ্ছে স্পেশালাইজড প্রজেক্ট আছে, ওইসব কাজে শুধু এই দুইটা ইনকোটার্ম ইউজ করা যায়। মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনি বাংলাদেশে বসে ডেইলি যে এলসি করতেছেন ওই এলসিতে সিআইএফ এন্ড সিআইপি আপনি চাইলে আর ইউজ করতে পারবেন না। এবার আমরা ডি টার্মে চলে আসছি। আমাদের চারটা টার্মস ছিল, এর মধ্যে শেষের গ্রুপটা হচ্ছে ডি গ্রুপ। ডি গ্রুপ হচ্ছে ডেলিভারি গ্রুপ। ডেলিভারি গ্রুপ বলে যে এক্সপোর্টার ডেলিভারি করে দিবে। আমরা যেমন আমাদের উদাহরণ আমরা দেখছিলাম ডিমের উদাহরণে, আমাদের যে সেলার যে অনলাইন শপ সে কিন্তু আমার বাসা পর্যন্ত গুডস ডেলিভারি করে দিচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রেডেও ডি টার্মস গুলো ইউজ করা হয় তখন যখন হচ্ছে এক্সপোর্টার আপনার বাসা পর্যন্ত ডেলিভারি করে দিচ্ছে, বা আপনি আপনার ফ্যাক্টরি পর্যন্ত ডেলিভারি করে দিচ্ছে, বা আপনি যেখানে যাচ্ছেন আপনি যে ডেস্টিনেশনটা তাকে বলে দিচ্ছেন, ওই ডেস্টিনেশনটা যে চায়না যে এক্সপোর্টার সে কিন্তু বাংলাদেশে এসে আপনার ডেস্টিনেশন পর্যন্ত ডেলিভারি করে দিচ্ছে। ডি টার্ম গুলা তিনটা আমার ডি টার্মস আছে, তিনটা ডি টার্মসই আমি আমার চারটা যে সি এ টার্ম ছিল সেই চারটা টার্মস কিন্তু আমার শেষ হয়ে গেছে, এগুলো আমি এক্সপ্লেন করে ফেলছি। আমার ডি টার্মে যে তিনটা ইনকোটার্মস আছে এই তিনটা টার্ম আমি তিনটা মোডেই চাইলে ইউজ করতে পারবো। ডিএপি হচ্ছে আমার প্রথম টার্মটা, ডেলিভারি অ্যাট প্লেস, ডেলিভার্ড অ্যাট প্লেস। নাম শুনলেই বুঝতে পারতেছেন যে এক্সপোর্টার আপনি যে প্লেসটা বলবেন যে ডেস্টিনেশনটা বলবেন ওই ডেস্টিনেশন পর্যন্ত গুডসটা ডেলিভার্ড করে দিবে। এখানে আমার ক্ষেত্রে এক্সপোর্টার যে কাজটা করবে না, ইম্পোর্টারের যে রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে ইম্পোর্ট ক্লিয়ার করাটা ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি। যে ইম্পোর্টারের ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে, সে যদি কাস্টমস ক্লিয়ার করে দেয় তাইলে এক্সপোর্টার আপনার দেশে এসে আপনার ডেস্টিনেশন পর্যন্ত গুডসটা ডেলিভার করে দিবে। আমরা দেখতে পাচ্ছি পুরাটা জুড়ে আমার হচ্ছে কমলা কালার হয়ে গেছে, আমার মিন্ট কালারে শুধুমাত্র মাঝখানে একটু আছে যেখানে আমার পোর্টের অপশন, কারণ ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি হচ্ছে কাস্টম ক্লিয়ার করা, তার মানে ইম্পোর্টারের ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে, আর এক্সপোর্টার তার পোর্ট ক্লিয়ার করবে, মূল জাহাজের ভাড়া দিবে, মূল জাহাজটা হায়ার করবে, পোর্ট পর্যন্ত পৌঁছায় দিবে, তার ইন্স্যুরেন্স সে পারচেজ করবে, তারপর হচ্ছে যদি হচ্ছে ফ্রেট, তারপর হচ্ছে আপনি যদি পোর্টের কাজটা করে দেন অ্যাজ ইম্পোর্টার, আপনি যদি ইম্পোর্ট ক্লিয়ারেন্সটা নিয়ে দেন তখন সে আপনার যদি কোনো প্লেস থাকবে আপনার প্লেস পর্যন্ত সে হচ্ছে গুডসটা ডেলিভার করে দিবে। এক্সপোর্টার নিড টু ক্লিয়ার দ্য গুডস ফর এক্সপোর্ট, ইম্পোর্টার নিডস টু ক্লিয়ার গুডস ফর ইম্পোর্ট। এক্সপোর্টার তার দেশে এক্সপোর্ট ক্লিয়ার করবে, ইম্পোর্টার তার দেশে ইম্পোর্ট ক্লিয়ার করবে।
যেখানে এক্সপোর্টার যেটা করবে না সেটা হচ্ছে আনলোড করবে না, সে হচ্ছে আপনার ডেস্টিনেশন প্লেসে এনে গাড়িটা রাখবে, আনলোড করার দায়িত্ব হচ্ছে আপনার। তাইলে ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি এখানে দুইটা, প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে সে ইম্পোর্ট ক্লিয়ার করে দিবে, সেকেন্ড রেসপন্সিবিলিটি হচ্ছে এক্সপোর্টারের গাড়িটা যদি এসে আপনার ফ্যাক্টরির সামনে দাঁড়ায় বা আপনি যে ডেস্টিনেশনে বলতেছেন ওখানে দাঁড়ায়, গাড়ি থেকে গুডসটা আনলোড করার দায়িত্ব আপনার। এখানে একটা কথা বলা হচ্ছে ইফ সেলার ইনকাস আনলোডিং কস্ট, যদি সেলার ভুলে বা তার লোকজন আছে নামায় দেয়া গেল, কিন্তু আপনার কাছ থেকে যদি সে বলে যে আনলোডিং করার দায়িত্ব ছিল তোমার, আমি নামায় দিছি, আমাকে ওই খরচটা দিয়ে দাও, আপনি ওরকম দিতে বাধ্য না। কারণ হচ্ছে সেলারের দায়িত্বের মধ্যে পড়ে না, সে যদি করে ফেলে কাজটা তাইলে করে ফেলছে, আপনি তাকে খরচ দিবেন না। আদারওয়াইজ সেলার যদি না করে আপনার দায়িত্ব হচ্ছে এজ এ ইম্পোর্টার আপনি হচ্ছে গুডসটা নামায় নিবেন। ক্যান বি ইউজড অ্যাক্রস অল মোড অফ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে সবগুলা মোড অফ ট্রান্সপোর্টে ইউজ করা যায়। যে আপনি আমার যে 3 ধরনের মোড আছে, আপনি সি তে যদি আনেন বা সি তে যদি এক্সপোর্ট করেন, আমি সবসময় হচ্ছে ইম্পোর্টারের পার্সপেক্টিভে বলতেছি, অনেকদিন ধরে ইম্পোর্টে কাজ করতেছি সম্ভবত এই কারণে। এজ এক্সপোর্টার আপনি কিন্তু এই ইনকোটার্মসগুলো ইউজ করতে পারেন। আপনি যদি বাংলাদেশ থেকে ডিএপি তে এক্সপোর্ট করেন তাহলে আমেরিকা গিয়ে আমেরিকার যে বায়ার, আপনার বায়ারের ফ্যাক্টরি পর্যন্ত আপনার আরএনজি গুলো কিন্তু পৌঁছায় দিতে হবে। ওই আমেরিকার বায়ারের একমাত্র কাজ হচ্ছে তার দেশের যে ইম্পোর্ট ক্লিয়ারেন্স সেটা করে দিবে, প্লাস হচ্ছে আপনি যদি তার ফ্যাক্টরির সামনে গিয়ে ট্রাকটা রাখেন, ট্রাক থেকে হচ্ছে সেই গুডস গুলো নামায় নিবে। পরেরটা হচ্ছে আমার ডিপিইউ, ডেলিভার্ড এট প্লেস এন্ড আনলোডেড। ডিএপির সাথে ডিএপিইউ এর একমাত্র পার্থক্য নামেই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আনলোডেড। যে আগে বলছিলাম যে নামাই দিবে না, ট্রাকটা গিয়ে রাখবে, এক্সপোর্টারের কাজ হচ্ছে নামায় নেওয়া, এখানে এক্সপোর্টার নামায়ও দিবে। এটা হচ্ছে এক্সপোর্টারের ঘাড়ে আরেকটা রেসপন্সিবিলিটি দিচ্ছে, ইম্পোর্টারের ঘাট থেকে একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে। আমি একটু কম্পেয়ার করি, ডিএপি তে ছিল সে আপনার এজ এ ইম্পোর্টার আপনার ফ্যাক্টরির সামনে এক্সপোর্টার গিয়ে ট্রাকটা রাখবে, আর ডিপিইউ তে ট্রাকটা রাখবে এবং গুডস গুলো আপনার ফ্যাক্টরিতে নামায়াও দিবে। একমাত্র পার্থক্য হচ্ছে আনলোড করে দিবে, এটা নামেই আছে কিন্তু আনলোডেড। হ্যাঁ, আর তাহলে এজ এ ইম্পোর্টার আপনার দায়িত্ব কি, বা যদি আপনি এক্সপোর্টার হন এজ এ ইম্পোর্টার, যে আমেরিকান যে বায়ার আপনার, তার দায়িত্ব কি? তার একটা মাত্র দায়িত্ব, সেটা হচ্ছে তার এক ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে। যে কাস্টমসে যে ডিউটি, কাস্টমসে যে ফর্মালিটিস সব কিন্তু ইম্পোর্টার করবে। আমরা দেখতে পাচ্ছি যে আনলোডিংটাও এখন ইয়ার ঘাড়ে চলে গেছে, এক্সপোর্টারের ঘাড়ে চলে গেছে। ইম্পোর্টারের ঘাড়ে আমার মাঝখানে মিন্ট কালারের একটা সরু কাজ আছে, সেটা হচ্ছে পোর্টের কাজটা, যে তার ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে, ইম্পোর্ট কাস্টমস ট্যাক্স ডিউটি কাস্টমস এর সকল ফর্মালিটিস কাগজপত্র করা সবই তার আইআরসি থাকতে হবে, এবং তার আইআরসি দিয়েই সে ফরওয়ার্ডার ঠিক করে কাস্টমস এর কাজগুলা ইম্পোর্টারকে করতে হবে। ডিপিও তো আমরা দেখতে পাচ্ছি অনলি কেয়ার গোস ফর ইম্পোর্ট, আদার দ্যান দ্যাট অল কস্ট এন্ড রিস্ক আর এক্সপোর্টার্স রেসপন্সিবিলিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ডিপিও ইজ দ্য অনলি ইনকোটার্মস দ্যাট রিকোয়ার্স এক্সপোর্টার টু আনলোড দ্য গুড এট ডেস্টিনেশন। আমরা যে 11টা ইনকোটার্মস আছে, এই 11টা ইনকোটার্মস এর কোনোটাতেই, মানে 10টা ডিপিও ছাড়া কোনোটাতেই এক্সপোর্টার কিন্তু আনলোড করে দিবে না। শুধুমাত্র ডিপিও একটা ইনকোটার্মস, যেটা ডিপিইউ, যেখানে আনলোডিংটাও এক্সপোর্টারের কাজ। আমি আবারও বলতেছি, অনলি ইনকোটার্মস, ডিপিও হচ্ছে অনলি ইনকোটার্মস, যেখানে গুডসটা অ্যারাইভিং ভ্যাসেল থেকে, অ্যারাইভিং মিনস অফ ট্রান্সপোর্ট থেকে মাটিতে নামায় রাখার কাজটা এক্সপোর্টারের। আর কোন ইনকোটার্মসে এক্সপোর্টার, আর সবগুলো ইনকোটার্মসে এক্সপোর্টারের কাজটা হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত গুডসটা ভেহিকেলে করে পৌঁছায় দেয়া, অ্যারাইভ করার পর আনলোড করার দায়িত্ব থাকে ইম্পোর্টারের। ডিপিইউ আনলোডেড, এটার নামেই আছে কিন্তু আনলোডেড, এই জন্য সম্ভবত এটার নাম আনলোডেড রাখছে। এটা একমাত্র ইনকোটার্মস যেখানে আনলোড করার দায়িত্বটা হচ্ছে এক্সপোর্টারের। ক্যান বি ইউজ অ্যাক্রস অল মোডস অফ ট্রান্সপোর্ট, প্রত্যেকটা মোডস, 3টা মোড আছে আমাদের, 3টা মোডেই এই ইনকোটার্মস আপনারা ইউজ করতে পারবেন। 2020-তে কি চেঞ্জ হয়েছে? 2020-তে 2010-এ ইনকোটার্মসের নাম ছিল ডিএটি, ডেলিভারি অ্যাট টার্মিনাল। এখন ডেলিভারি অ্যাট টার্মিনাল ছিল, প্লাস ডেফিনেশনে বলা ছিল যে কোনো প্লেসকে আমরা টার্মিনাল হিসাবে ধরতে পারবো। এটা একটা হাস্যকর ব্যাপার ছিল, আপনি বলতেছেন যে টার্মিনালে ডেলিভারি করবেন, তাহলে আবার বলতেছেন যে কোনো প্লেসকেই আপনি টার্মিনাল হিসাবে ইউজ করতে পারবো, তাহলে এটা অ্যাকচুয়ালি ডেলিভারি অ্যাট প্লেস। তখন ডেলিভারি অ্যাট টার্মিনাল আগে ছিল, দেন ডেলিভারি অ্যাট প্লেস ছিল। এটা কিন্তু ভার্চুয়ালি ডেলিভারি অ্যাট প্লেসই। আপনি যদি বলেন যে ডেলিভারি অ্যাট টার্মিনাল, কিন্তু আপনি আবার বলতেছেন যে কোনো প্লেসকে আমি যেখানেই নামাবো, একটু আমি দেখি, আমি যেখানে নামাবো ওই প্লেসটাকে আমি টার্মিনাল হিসাবে কনসিডার করতে পারবো। তখন নতুন ড্রাফটিং কোড চিন্তা করলো যে তাইলে এটা তো ভার্চুয়ালি ডেলিভারি এট প্লেসই,
পার্থক্যটা হচ্ছে আনলোড আমি করে দিব, তাহলে এটাকে তারা নাম চেঞ্জ করে ডিপিইউ করলো। তাহলে আগে ছিল ডেলিভারি এট টার্মিনাল, ডিএটি, 2010 এটা ডিএটি ছিল, ডেলিভারি অফ প্লেস এটা 2020-তে জাস্ট নামটা চেঞ্জ হয়ে গেছে, কাজ কিন্তু সবই আগের মতোই ডিপিইউই থাকতেছে, ডিপিইউ হয়ে যাচ্ছে, কাজ আগেরটাই থাকতেছে, জাস্ট পজিশনটা চেঞ্জ হচ্ছে, আগে ডিএটি আগে ছিল, ডিএপি পরে ছিল, এখন ডিএপি আগে, ডিপিইউ ডিএটিটা ডিপিইউ হয়ে পরে চলে আসতেছে, যেহেতু বোঝাই যাচ্ছে যে আনলোড করার কাজটা পরে, যাতে সিঙ্ক্রোনাইজেশনটা ঠিক থাকে, এই জন্য প্লেসটাও চেঞ্জ করে দিছে। আমরা আমাদের শেষ ইনকোটার্মসটাতে চলে আসছি, এটা আমাদের ওই যে প্রথম পোলটাতে ছিল, কোনটাতে হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি ম্যাক্সিমাম, ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি মিনিমাম, সেটা হচ্ছে আমার ডিডিপি, ডেলিভারি ডিউটি পেইড। এখানে আমার এর আগেরটাতে ডিপিইউ, ডিপিইউ সাথে এটা মিল নাই, আমি যদি বলি যে ডিএপি তে আমার এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি কি ছিল, ইম্পোর্টারের রেসপন্সিবিলিটি ছিল কাস্টম ক্লিয়ার করা, আমার ডিডিপি তে কাস্টমস ক্লিয়ার করার দায়িত্বটাও এখন আমরা এক্সপোর্টারের ঘাড়ে দিয়ে দিচ্ছি। ডেলিভার্ড ডিউটি পেড, ডিউটি পেড মানে হচ্ছে কাস্টমস ডিউটিও সে পে করবে, তার মানে আমার দুইটা কাস্টমস তাকে ফেস করতে হচ্ছে। সে যদি চায়নার এক্সপোর্টার হয়, তাহলে সে চায়নার যে কাস্টমস আছে সেই কাস্টমস তো তাকে ক্লিয়ার করতে হবে, চিটাগং এর কাস্টমসও তাকে ক্লিয়ার করতে হবে, বা ঢাকার কাস্টমসও তাকে ক্লিয়ার করতে হবে। ট্রেনে আসলে আমার ট্রেনের একটা কাস্টমস হাউস আছে আমার ঢাকাতে, আইসিডি বলে, ট্রেনের কাস্টমসটাও তাকে ক্লিয়ার করতে হবে। সেটা যদি বাসে আছে আমার বেনাপুলের কাস্টমসও তাকে ক্লিয়ার করতে হবে। যদি সে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করে, তাহলে ইন্ডিয়ান কাস্টমসও ইন্ডিয়ান এক্সপোর্টারকে হ্যান্ডেল করতে হবে, বাংলাদেশি কাস্টমসও ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্সপোর্টারকে হ্যান্ডেল করতে হবে। সবকিছু করে আপনার ঘরের দরজায় সে জিনিসটা দিয়ে যাবে। এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি সবকিছু, কাস্টমস হাউস থেকে শুরু করে, জাহাজ ভাড়া থেকে শুরু করে, ইন্স্যুরেন্স কেনা থেকে শুরু করে, যাবতীয় কাজ আপনি যেটা কল্পনা করতে পারেন সব কাজ এক্সপোর্টারকে করতে হবে। আপনার ঘরের বা ফ্যাক্টরির আপনি একটা ডেস্টিনেশন যদি বলেন, সে ওই ডেস্টিনেশন পর্যন্ত জিনিসটা পৌঁছায় দিবে। ইম্পোর্টারের কাজটা হচ্ছে আনলোড করে নেয়, আমরা আগেই বলছিলাম একমাত্র ইনকোটাম যেখানে আনলোড করার দায়িত্ব এক্সপোর্টারের, সেটা হচ্ছে ডিপিইউ। ডিডিপি তে আনলোড করাটা অ্যাকচুয়ালি ইম্পোর্টারকে করতে হয়। তো আমি যদি এখানে চারটা দেখি, তাইলে আনলোডিংটাই খালি মিন্টের মধ্যে, ইম্পোর্টার রেসপন্সিবিলিটির মধ্যে থাকে, আর বাকি সব কাজ হচ্ছে এক্সপোর্টারের রেসপন্সিবিলিটি। এখানে ডিডিপিতে আমার ইম্পোর্টারের মিনিমাম রেসপন্সিবিলিটি অ্যান্ড ক্যান বি ইউজ অ্যাক্রস অল মোড অফ ট্রান্সপোর্ট, আমার যে তিনটা ট্রান্সপোর্ট আছে সেটা তিনটা মোডে আমি ইউজ করতে পারবো। আমার ইম্পোর্ট পলিসি অর্ডার 2015 থেকে 2018 আমি আবার যাই, এখানে আমাকে বলা হচ্ছে যে goods can be imported by using other Incoterms except DDP, CIF and CIP। CIF and CIP আমরা আগে দেখছি, আমরা এখন জানলাম যে ডিডিপিও আমরা চাইলে ইউজ করতে পারবো না, আমার ল হচ্ছে পারমিট করে না। সিআইএফ এন্ড সিআইপির কিছু কন্ডিশনাল ইউজেস ছিল ডিডিপিতে, সেটাও নাই, আমি চাইলে আর ডিডিপি ইউজ করতে পারবো না। আমার 11টা ইনকোটার্ম শেষ হয়ে গেছে। আমি একটু রিক্যাপ করি, পেছন দিকে যাই। এখন আপনাদের এই 11টা ইনকোটার্ম বুঝতে অনেকখানি সহজ হবে। আমি দেখতে পাচ্ছি এখানে আমার 11টা ইনকোটার্মস সাজানো আছে, সেই 11টা ইনকোটার্মসকে আমরা দুই ভাগে ভাগ করছি। 7টা ইনকোটার্মস হচ্ছে আমরা তিনটা মোডে ইউজ করতে পারবো, 4টা ইনকোটার্মস হচ্ছে আমরা শুধুমাত্র সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট ইউজ করতে পারবো। এই চারটা হচ্ছে এফএএস, ফ্রি অ্যালংসাইড শিপ, আমি যদি মালটা শিপের পাশে গিয়ে রাখি, অ্যাজ এ এক্সপোর্টার আমি যদি মালটা শিপের পাশে গিয়ে রাখি। এফওবি, ফ্রি অন বোর্ড, আমি এখন এক্সপোর্টার পার্সপেক্টিভে বলতেছি, আপনি যখন আরএমজি এক্সপোর্ট করবেন আপনার কাজ হচ্ছে আপনার আমেরিকান বায়ার যে জাহাজটা ভাড়া করবে সেই জাহাজে মাল গুডসে উঠায় দেওয়া। কস্ট এন্ড ফ্রেট, আপনি জাহাজ ভাড়া করবেন, আপনি ভাড়া দিয়ে দিবেন জেএফ কেনেডি, না এটা জেএফ কেনেডি হবে না, আমেরিকান কোন একটা লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ধরেন আপনি দিয়ে দিলেন। আপনি চিটাগং পোর্ট একটা জাহাজ ভাড়া করবেন, লস অ্যাঞ্জেলেস পর্যন্ত হচ্ছে আপনি জাহাজ ভাড়াটা দিয়ে দিবেন। কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট, এটাতে আপনি এজ এ এক্সপোর্টার জাহাজ ভাড়া করলেন, জাহাজের খরচটা দিয়ে দিলেন, ইন্স্যুরেন্সও দিয়ে দিবেন। আমার 7টা মোড আছে, সেই 7টা মোড হচ্ছে আমরা যে কোনো তিনটা মোডে যে কোনোটাতে আমরা ইউজ করতে পারবো। ইএক্সডব্লিউ, এক্স ওয়ার্ক, এজ এ এক্সপোর্টার আপনাকে কিছু করতে হবে না, গুডসটা বানায় আপনি হচ্ছে ফ্যাক্টরিতে রাখবেন। আপনার যে ইম্পোর্টার, যে আমেরিকান বায়ার, সে তার লোক দিয়ে এসে আপনার ফ্যাক্টরি থেকে নিয়ে যাবে, বাকি চিন্তা তার। চিটাং পোর্টে কি হবে, আমেরিকান পোর্টে কি হবে, বাকি চিন্তা তার। আপনি এজ এ এক্সপোর্টার আপনার কাজটা হচ্ছে ফ্যাক্টরিতে গুডসটা বানায় রাখা। এফ টার্মে আছে আমার এফসিএ, ফ্রি ক্যারিয়ার, আপনাকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে সে বলে দিবে, যে সে যদি বলে আমাকে পোর্ট পর্যন্ত পৌঁছায় দাও, আপনাকে গুডসটা পোর্ট পর্যন্ত পৌঁছায় দিতে হবে। সে যদি বলে ফ্যাক্টরি থেকে নিয়ে যাব, তাহলে তার গাড়িতে গুডসটা উঠায় দিতে হবে। সি টার্মে আছে আমার সিপিটি, ক্যারিয়ার ক্যারিজ পেইড টু, তার মানে যে
জাহাজ ভাড়াটাও আমি দিয়ে দিব, বিমান ভাড়াটা দিয়ে দিলাম, ট্রাক ভাড়াটা দিয়ে দিলাম, ট্রেন ভাড়াটা দিয়ে দিলাম, ট্রেনটা আমি হায়ারও করলাম, ভাড়াটাও দিয়ে দিলাম। আর সিআইপি তে হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট, আমি কস্টও দিয়ে দিব, ইন্স্যুরেন্সও করে দিব। আমার ডি টার্মস গুলোতে আছে হচ্ছে ডেলিভারি এট প্লেস, আমি ওই দেশে গিয়ে ডেলিভার করব। আমি যদি আমেরিকাতে এক্সপোর্ট করি, এজ এক্সপোর্টার আমার যদি আমেরিকান বায়ার থাকে, তাহলে আমি সে যদি তার ফ্যাক্টরির নাম বলে দেয়, তাহলে আমি বাংলাদেশ থেকে সব কাজ করে আমেরিকায় সব কাজ করে তার ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছায় দিব। এক্সপোর্টারকে যে কাজটা হবে সেটা হচ্ছে ইম্পোর্ট ক্লিয়ার করে দিতে হবে, তার ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে, তার দেশের পোর্টের কাজটা তাকে করতে হবে, মানে কাস্টমস এর কাজটা তাকে করতে হবে, পোর্টের কাজ না, কাস্টমস এর কাজটা করতে হবে। ডেলিভার্ড এট প্লেস আনলোডেড হচ্ছে ডিএপি এর একটু আপগ্রেড ভার্সন। ডিএপি তে আমি আনলোড করব না, ট্রাকটা গিয়ে রাখবো, ডিপিও তে ট্রাকটা থেকে গুডসটা নামায়াও দিব। ডিডিপি হচ্ছে আমি ডেলিভারি ডিউটিও দিয়ে দিব, ট্যাক্সেস এন্ড ডিউটিস, কাস্টমস এর কাজ, পোর্টের কাজ সব করে তার ফ্যাক্টরি পর্যন্ত গুডস গুলো পৌঁছায় দিব। আহ এই হচ্ছে আমার 11টা ইনকোটার্মস। এরপর আমাদের অল্প কিছু স্লাইড আছে, এগুলো আমি খুব সংক্ষেপে একটু বলে যাই, সময় সম্ভবত শেষের দিকে। ইনকোটার্মস আমরা কিভাবে ইউজ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনকোটার্মস হতে 3 অক্ষরের, আপনারা দেখছেন, আমি যদি লিখি সিআইপি এন্ড আমাকে প্রথমে ইনকোটার্মস 3 অক্ষরের রুলসটা লিখতে হবে, তারপর নেম পোর্ট ও নেম পয়েন্ট, মানে কত দূর পর্যন্ত আমি কাজটা করব ওই পোর্টটা পড়তে হবে। সিআইপি চিটাগং যদি আমি লিখি, একটা উদাহরণ আমি দিচ্ছি, এখানে আমি কস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু চিটাগং, তার মানে হচ্ছে এটা যদি আমি লিখে দেই, তাহলে হচ্ছে সে জাহাজ ভাড়াটা চিটাগং পোর্ট পর্যন্ত দিয়ে দিবে। চায়নার যে আমার এক্সপোর্টার আছে, সে হচ্ছে জাহাজটা ভাড়া করবে এবং চিটাগং পর্যন্ত সে জাহাজটা ভাড়া করে নিবে। এটা না লিখলে কি বিপদটা হবে, বিপদটা হবে সে কিন্তু, আপনি তো চিটাগং আনতে যাচ্ছেন গুডটা, সে সিঙ্গাপুর পর্যন্ত দিয়ে দিল। তার মানে আমাকে ইনকোটার্মস রুলটা লিখতে হবে, কত দূর পর্যন্ত আমার কি কাজ হবে সেটাও লিখে দিতে হবে, তারপর হচ্ছে ভার্সনটা লিখে দিতে হবে। ইনকোটার্মস 2020 ভার্সনটা লিখতেই হবে, না লিখলে যেটা হবে, ধরেন আমি সিআইপি লিখে চিটাগং লিখলেন, ইনকোটার্ম ভার্সনটা লিখলেন না। এখন ইনকোটার্মস 2010 ছিল যে আইসিসি সি হলেই চলবে, 2020 বলতেছে আইসিসি এ লাগবে। তার মানে আপনি যদি না লেখেন সে কিন্তু সি দিয়ে দিবে, আপনি ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কাভারেজটা আর পাচ্ছেন না। এই জন্য ভার্সনটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে উদাহরণ দিচ্ছি আমি দুইটা, সিআইপি চিটাগং ইনকোটার্মস 2020, ইনকোটার্মস লেখার ফরম্যাটটাই হচ্ছে এটাই হচ্ছে প্রোটোকল, যে এভাবে লিখতে হয়। ধরেন লিখলেন ডিএটি নাম্বার 123 এবিসি স্ট্রিট, ইম্পোর্টল্যান্ড, মানে এভাবে আপনি অ্যাড্রেস সহ দিতে পারেন। নেক্সট হচ্ছে ইনকোটার্মস 2010, তার মানে প্রথমে আপনি ইনকোটার্মসটা লিখবেন, একটা পোর্ট প্লেস এর নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন, তারপর হচ্ছে কত ইনকোটার্মস এটা লিখবেন। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, ইনকোটার্মস ভার্সেস ডকুমেন্টারি ক্রেডিট। ইনকোটার্মসটা কিন্তু বায়ার এবং সেলারের মধ্যে চুক্তি। এজ এ ব্যাংকার এখানে আমাদের ভূমিকাটা কি, আপনি যদি কোনো ভূমিকা রাখতে চান তাহলে আপনাকে ডকুমেন্টারি ক্রেডিটের মধ্যে ইনকোটার্মস বলে দিতে হবে। আপনি যখন প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন তখন ইনকোটার্মসও বলে দিবেন। আপনি যদি ইনকোটার্মসটা ডকুমেন্টারি ক্রেডিটটা বলে না দেন, তাদের চুক্তিতে আছে সেই হিসাবে কিন্তু আপনি ওইভাবে ডকুমেন্ট চাইলে পাবেন না। ধরেন আপনি এফওবি চাইলেন, আপনি চাইলেন যে সিএফআর হোক, যে জাহাজ ভাড়াটাও সে দিয়ে দিক, হ্যাঁ, কিন্তু ডকুমেন্টারি ক্রেডিটে সিএফআর উল্লেখ করলেন না। আপনি দেখলেন যে তাদের যে প্রোফর্মা ইনভয়েস সেখানে সিএফআর আছে, সেই কারণে আপনি ডকুমেন্টারি ক্রেডিটে উল্লেখ করলেন না। এখন সে একটা বিল অফ লেডিং দিল যেখানে ফ্রেট হচ্ছে কালেক্ট, মানে ফ্রেট চিটং পোর্টে এসে ইম্পোর্টারের কাছ থেকে কালেক্ট করবে। তার মানে আপনার ইনকোটার্মসের সাথে কিন্তু আপনার মিলতেছে না, বিল অফ লেডিং, কিন্তু আপনার কিছু করার নাই, কারণ হচ্ছে যে এই যে প্রোফর্মা ইনভয়েস সেটা কিন্তু সেলার এন্ড বায়ারের মধ্যে চুক্তি। অ্যাজ এ ব্যাংকার আপনি যদি ওখানে আপনার ভূমিকা রাখতে চান, তাহলে ডকুমেন্টারি ক্রেডিট যখন আপনি ইস্যু করবেন তখন সেখানে ইনকোটার্মসটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। কিছু মিসকনসেপশন ছিল ইনকোটার্মস কি করে না, আমি এটা খুব ডিটেল আলোচনা করতেছি না। ওই 3টা কাজ বলছিলাম যে কস্ট, অব্লিগেশন এন্ড রিস্ক, এই 3টার বাইরে অ্যাকচুয়ালি ইনকোটার্মস কোনো কাজই করে না। এখানে কোনো কন্ট্রাক্ট অফ সেল আছে কি নাই, গুড সোল হইলো কি হইলো না, পৌঁছাইলো কি পৌঁছাইলো না, এই ধরনের কিছু ইনকোটার্মস হচ্ছে ডিসাইড করে না। 2020-তে কি কি চেঞ্জ আছে, 2020-তে 2 ধরনের চেঞ্জ আছে। অ্যাপিয়ারেন্স চেঞ্জ আছে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ মানে হচ্ছে অনেক বড় করে ইন্ট্রোডাকশন দিচ্ছে, এক্সপ্লেনেশন গুলা অনেক ক্লিনার, এক্সপ্লেনেশন গুলা ভালো করছে, আপগ্রেডেড গাইডেন্স নোটস, অনেক মানে অনেক ডিটেইল এক্সপ্লেনেশন দিছে নতুন 2020-তে। ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ আছে, এই চেঞ্জ গুলা কিন্তু আমি যখন ইনকোটার্মস আলোচনা করতেছিলাম তখনই আলোচনা করছি, যে এফসিএ
যে চেঞ্জ হয়ে গেছে অনবোর্ড নোটেশন দিবে তখন আলোচনা করছিলাম। সিআইএফ এন্ড সিআইপির মধ্যে যে ইন্স্যুরেন্স লেভেল আইসিসি এ না আইসিসি হয়ে গেছে সেটাও আমি আলোচনা করছি। এখানে একটা জিনিস আমি আলোচনা করি, সেটা হচ্ছে আগে যেটা ছিল না সেটা হচ্ছে সেলার যদি তার বা বায়ার যদি তার নিজের ভেহিকেল দিয়ে থার্ড পার্টির কোনো ভেহিকেল না নিয়ে নিজের ভেহিকেল দিয়ে ডেলিভার করতে চায়, তখন 2010-এ এটার জন্য কোনো এটাকে রেকগনাইজ করা হতো না। যে তখন সবসময় ধরে নেওয়া হতো যে আমি একটা ভেহিকেল হায়ার করব। 2020-তে বলা হচ্ছে যে আপনি হয় ভেহিকেল হায়ার করবেন না হলে অ্যারেঞ্জ করবেন। অ্যারেঞ্জ করা মানে হচ্ছে আপনার নিজে যদি ভেহিকেল থাকে আপনি সেটা দিয়ে গোস্টটা ডেলিভার করতে পারেন। এক্সপ্লেইনারি নোট আছে, সিকিউরিটি রিলেটেড ইনক্লুশন আছে, এগুলা আর আমি ডিটেল আলোচনা করলাম না। ইনকোট আমি হিস্ট্রি অ্যাকচুয়ালি স্যার শুরুতেই ভালোই আলোচনা করে দিছে, তাও আমি একটু বলি। 1936 সালে 6টা ইনকোটাম দিয়ে শুরু হয়েছিল, 2020-এ আমার লেটেস্ট 11টা, এর আগে ছিল 2010। তখনও হচ্ছে আমার 11টা ছিল। চেঞ্জগুলো আমি বলছি। আর ডিটেইল যে কখন কি হয়েছে কোন সালে এগুলো স্যার তো শুরুতেই আলোচনা করে দিছে, ওই দিকে আমি আর যাচ্ছি না। মোটামুটি এখানেই আমি হচ্ছে আমার প্রেজেন্টেশন শেষ করতেছি। ধন্যবাদ এনামুল হুদা, অসম্ভব সুন্দরভাবে প্রাণবন্তভাবে আমাদের এই ইনকোটাম 2020 আলোচনা করার জন্য। আমরা কোশ্চেন পর্বে যাচ্ছি। যশোর ব্রাঞ্চ, হোয়াট শুড উই ডু হোয়েন দ্য ইনকোটাম ইজ মিসিং অর রং ইন প্রোফার্ম ইনভয়েস? হ্যাঁ, আপনি চেয়ে নেবেন, ইম্পোর্টারের কাছ থেকে চেয়ে নেবেন যে ভাই ইনকোটার্মস লাগবে, ইনকোটার্মস ছাড়া আমি এলসি ইস্যু করতে পারবো না। এক্সপোর্টের কাছ থেকে আনাই নেবেন যে আপনার প্রোফর্মা ইনভয়েস যেটা সেটা তো ইনকমপ্লিট ইনকোটার্মস না থাকলে, কারণ ডেলিভারি আমরা আগেই বলছি গুরুত্ব কোন জায়গায়, ডেলিভারি টার্ম না থাকলে কিন্তু গুডসটা হারায়ও যেতে পারে। আপনি যেহেতু একটা গুডস ইনপুট করতেছেন, তো গুডসটা কিনলেই তো হবে না, এটা তো পৌঁছায়ও দিতে হবে কাউকে না কাউকে। তো সেটা আমরা বলছি যে শুরুতেই আমাদেরকে ফিক্স করে নিতে হবে যে কে পৌঁছায় দিবে। তো আপনি আপনার যে এলসি ওপেনার, আপনি অ্যাজ এলসি ওপেনার আপনার যে ইম্পোর্টার আছে তাকে বলবেন যে ভাই ইনকোটার্মস লাগবে, ইনকোটার্মস কোন ইনকোটার্মস আমি গুডসটা আনবো সেটা আপনি জেনে আমাকে জানান। প্রশ্ন আসছে গোলাম মুর্তুজা, এ সেলার সোল গুডস টু এ বায়ার on CFR 2020 basis and fulfill his delivery obligation by shipping the goods on board. The vessel Sonartori at the port of loading, preparing the freight. During the journey, the vessel choose an alternative route which is longer than the usual route due to an inclement weather. খারাপ ওয়েদার জন্য the courier charged an additional freight due to longer journey. Which of the parties should bear the additional charges? জাহাজ যদি আপনার যদি লঙ্গার জার্নি হয়, সেগুলো আপনার সেলস জাহাজের সাথে যে কন্ট্রাক্টে থাকে ওই কন্ট্রাক্টে এগুলো উল্লেখ থাকে যে কে এই ইয়াগুলা কস্টগুলা বিয়ার করবে লঙ্গার জার্নির জন্য। এখন জাহাজ অনেক সময় বাধ্য হয়ে করতে হয়, তখন অ্যাকচুয়ালি সেলার সেলার হচ্ছে তার অব্লিগেশন কিন্তু শেষ, যেটা হচ্ছে যে ইম্পোর্টার তাকেই দিতে হবে, কারণ হচ্ছে এক্সপোর্টারের অব্লিগেশন কিন্তু শেষ যখন হচ্ছে জাহাজে উঠায় দিচ্ছে। এরপরে যত রিস্ক এন্ড রেসপন্সিবিলিটি, জাহাজ ধরেন কিছু মাল থ্রো করতে হইলো যেটি ইয়ার কারণে বা লঙ্গার রুটে গেল, ওখানে গুলো কন্ট্রাক্টে থাকে, তারপরও কন্ট্রাক্ট অনুযায়ী হচ্ছে সলিউশন হবে। জাহাজ কোম্পানিও হয়তো নিজে কিছু দিবে বা কিছু ইয়া করবে, পার্ট বিয়ার করবে, সবাই ভাগ করে নিবে। ভাগ করে নিয়ে হচ্ছে যে সেলার বা বায়ারের পোর্শনে যেটা আসে সেটা অবশ্যই বায়ার দিবে, কারণ আমরা বলতেছি সিএফআর এ কিন্তু সে বিক্রেতা যদিও জাহাজটা ঠিক করতেছে, ভাড়াটাও দিয়ে দিচ্ছে সে ওই লেগের জন্য, তার অব্লিগেশন কিন্তু ওখানেই শেষ। আচ্ছা, সামনে আসি আমরা। এ bill of lading show freight term as freight collect. What will be the actual trade term for an exporter? ফ্রেট কালেক্ট মানে হচ্ছে জাহাজ ভাড়াটা পুরো চায়না থেকে কালেক্ট, মানে কি পরে এসে কালেক্ট করবে, তার মানে ইম্পোর্টার দিবে। ইম্পোর্টার যে টার্মগুলোতে দেয় সেগুলো হচ্ছে এফওবি। এফওবি যদি হয় আমার ফ্রেট কালেক্ট হতে পারে, যে কারণ হচ্ছে এফওবিতে আমার এক্সপোর্টার উঠায় দিচ্ছে। এফওবি হইতে পারে, এফএস হইতে পারে, মানে যে ইনকোটার্মস গুলাতে হচ্ছে জাহাজ ভাড়াটার দায়িত্ব ইম্পোর্টারের ঘাড়ে আছে, সেইগুলাই হচ্ছে আমার ফ্রেট কালেক্ট বিল অফ লেডিং ইস্যু করবে। এফওবি আমার বেশিরভাগ ক্ষেত্রে এফওবির ক্ষেত্রে হয়, এফওবির ক্ষেত্রে হতে পারে, এফএস এর ক্ষেত্রে হতে পারে। ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইনকোটার্ম 2020 বিষয়ক আজকের ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বক্তা এনামুল হুদা সিডিসিএস, এসিও এনবিএল এলিফ্যান্ট রোড ব্রাঞ্চকে